তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। দেবীর দশভুজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। पूजा की बहुत बहुत शुभकामनाएं। इस बीच में दो एक इम्पोर्टेंट गतिविधियां हुई हैं। हमारे माननीय मंत्री जी कुछ अर्जेंट इश्यूज को लेकर दिल्ली में गए थे। वहां पर सारे जो कंसर्न यूनियन मिनिस्टर्स हैं उनके साथ व्यक्तिगत रूप से मुलाकात करके उन इश्यूज के ऊपर चर्चा की है और अधिकांश मामलों में हम लोगों को पॉजिटिव मिला है। इसके अलावा सामने हम लोगों के पूजा और विजयादशमी का भी बहुत बड़ा पर्व है। ऐसे मौके पर फिशरीज डिपार्टमेंट की ओर से हम लोग कुछ विशेष पदक्षेप लेते हैं, उसके बारे में भी माननीय मंत्री जी आप लोगों के साथ शेयर करेंगे हम लोग क्या करने जा रहे हैं। तो इन शब्दों के साथ मैं माननीय मंत्री जी को निवेदन करता हूँ कि वे अपना पक्ष रखेंगे और जैसा आप चाहते थे शॉर्ट में, तो आज के सहयोग से वैसा ही। धन्यवाद। সবাইকে নমস্কার। সাংবাদিক বন্ধু, আপনারা যারা আজকে আমাদের এই প্রেস বার্তায় উপস্থিত হয়েছেন, প্রথমে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আর মাত্র দুদিন বাকি। দুদিন পরে আমাদের দীর্ঘ প্রতীক্ষা কমপ্লেক্সে আমরা মাছ বিক্রয় কেন্দ্র করব। তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সবাইকে জানাতে চাই, বিজয়া দশমীর দিন কাঞ্চনপুরে
কাঞ্চনপুর এসএফ অফিস কমপ্লেক্সে আমরা সেখানে ফিশ কাউন্টার আমরা করছি। পানিসাগর এসএফ অফিস কমপ্লেক্সে থাকবে। গঙ্গানগর যেটা ধর্মনগর সাব ডিভিশনের আন্ডারে রয়েছে, সেখানে গঙ্গানগর এফবিএম অর্থাৎ ফিশ বর্ডার ফার্ম যেটা রয়েছে সেখানে থাকবে। ধর্মনগর ফিশারি অফিসের সামনে থাকবে। আর কমলপুরের আবাঙ্গা আমাদের যে সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি রয়েছে সেখানে থাকবে। ফিশারি অফিস কমপ্লেক্সের মধ্যে ওপেন হবে কাউন্টার। শান্তির বাজারের মৌরিপুরে হবে একটা, সেখানে মৌরিপুর বাজার এবং বাইকুড়া ফিশ সেল কাউন্টার। বাইকুড়াতেও আরেকটা আমরা রেখেছি, একটা বাইকুড়া বাজার, একটা মৌরিপুর বাজার, দুই জায়গাতে আমাদের শান্তির বাজারে থাকবে ওপেন। উদয়পুরের অমর সাগর যেটা আমাদের বড় ওয়াটার বডিজ রয়েছে, সেখান থেকে আমরা দুইটা কাউন্টার করছি সেখানে ইন দ্য অফিস অফ এসএফ উদয়পুর অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি উদয়পুরে আমরা দুইটা কাউন্টার করছি। ধনী সাগর যেটা আমাদের রয়েছে, ধনী সাগরে আমরা দুইটা করতে যাচ্ছি, সেটা হবে উদয়পুর যেটা আমাদের ফিশারি অফিস রয়েছে সেখানে একটা হবে, আরেকটা হবে ফিশারি অফিস অফ কিল্লা ব্লকে আরেকটা অফিস আছে, সেখানে আমাদের সেল কাউন্টার ওপেন করব। এর সাথে দলাইয়ে যেটা আমাদের রয়েছে সিইও সমীর ইসলাম মজুমদার 333, সমীর ইসলাম মজুমদার 333, পৃথা দেবনাথ 334, পৃথা দেবনাথ 334, শুভ্র রুদ্রপাল 339, বিনয় পাল 340, অনিন্দিতা দাস 341, অনুরাগ ভট্টাচার্য 344, যারা যারা অফার পাবেন আপনারা তো জানেন, সুতরাং সামনের দিকে এগিয়ে আসলে ভালো, নাম করলে চোখ চলে আসতে পারে। অনুরাগ ভট্টাচার্য 344, সুস্মিতা দেব 346, সুজন সাহা 350, অভিষেক দেববর্মা 351, দিশা রয় 355, সায়ন দেববর্মা 356, অনুপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, মেরি ত্রিপুরা নম্বর 1629, মেরি ত্রিপুরা, আপনি আপনার টোকেন নিয়ে মঞ্চে চলে আসবেন। মেরি ত্রিপুরা 1629, অভিষেক দেববর্মা, দিশা রয়, দিশা রয় 355, সায়ন দেববর্মা 357, অনুপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, প্রীতম পাল 359, প্রীতম পাল, নবজিৎ রয় 352, নবজিৎ রয়, বিনীতা ভট্টাচার্য 367, দীপঙ্কর দে 368, রথিন বৈরাগী 371, প্রণব দত্ত 373, প্রণব দত্ত, ঋতুরাজ চক্রবর্তী 376, অস্মিতা দে 386, বিথিকা সিংহা 391, সায়ন দাস 392, দিবাকর শিকদার 399, প্রসেনজিৎ মিত্র 405, মিঠুন দাস 407,
দেবব্রত দাস 420 বিশ্বজিৎ চক্রবর্তী 426 রাজীব রঞ্জন মণ্ডল 422 রেশমা বণিক 429 রেশমা বণিক। জয়ন্ত দেববর্মা 430 জয়ন্ত দেববর্মা 430 খুশবু প্রজাপতি 431 রাহুল সাহা 437 রাহুল সাহা। প্রবীণ মজুমদার 438 প্রবীণ মজুমদার। রাজেশ বৈদ্য 445 সুপ্রতীক নন্দী 446 সুপ্রতীক নন্দী। রূপক দেব 450 টুটন সূত্রধর 467 নাসিক রায় জমাতিয়া 474 বিশাল সাহা 476 বিশাল সাহা। সুমন দেবনাথ 477 সুমন দেবনাথ। অরূপ ঘোষ 481 অরূপ ঘোষ। ইমানুল রিয়াল 491 সুরজিৎ নম 492 সৌরভ সিংহ 498 নীলেন ভট্টাচার্য 499 সুস্মিতা দেববর্মা নম্বর 507 দেবজিৎ দাস 511 পীযূষ ভৌমিক 515 সৌমিত্র পাল নম্বর 517 অভিজিৎ ঘোষ 524 সুজয় চক্রবর্তী 531 সুজয় চক্রবর্তী। অঞ্চল পাঠক 534 সৈকত মালাকার 537 নবনীতা দেবনাথ 540 অনিশ কাঞ্জি 541 প্রিয়ব্রত দেবনাথ 545 প্রিয়ব্রত দেবনাথ নম্বর 545 শুভজিৎ সাহা নম্বর 546 অঙ্কিতা চৌহান নম্বর 548 এলএন সাকমা নম্বর 551 সাগরময় বৈদ্য নম্বর 556 দীপ মজুমদার নম্বর 557 সুখদীপ রয় নম্বর 558 রূপেশ দাস নম্বর 573 মিস্টার দেবজিৎ দেব নম্বর 574 মাধব দাস নম্বর 576
নীলাক্ষী দেবনাথ নম্বর 578, বিপ্লব বিশ্বাস নম্বর 584, বিপ্লব শুক্ল দাস নম্বর 588, রহমত উল্লাহ নম্বর 590, সঞ্জয় রূপিনী নম্বর 600, প্রীতম দেবনাথ নম্বর 603, রবচরণ দাস নম্বর 607, পিনাকি ভৌমিক নম্বর 608, মৃণাল সিংহ নম্বর 611, রনি পাল নম্বর 615, রাজেশ দাস নম্বর 619, মান্তু দত্ত নম্বর 620, সরিতা দেবনাথ নম্বর 623, সৌরভ দেবনাথ নম্বর 626, লোকদার নম্বর 631, রাজীব দে নম্বর 635, ব্রিগেড দেববর্মা নম্বর 639, নান্টু দাস লোকদার নম্বর 640, মাম্পি রয় নম্বর 645, কমল দেববর্মা নম্বর 649, বাদল গোস্বামী নম্বর 653, কৌশিক মজুমদার নম্বর 665, অনুপম শুক্লবৈদ্য নম্বর 668, অজয় মোদক নম্বর 669, ঈশা দেববর্মা নম্বর 671, অশ্বজিৎ মজুমদার নম্বর 676, শুভদীপ দেবনাথ নম্বর 683, আকাশ সূত্রধর নম্বর 686, পূজা দেবনাথ নম্বর 687, মনীষ পুরী নম্বর 690, জয়দীপ ঘোষ নম্বর 692, রাজেশ বণিক নম্বর 693, প্রদীপ নাথ নম্বর 696, এথিনা উচুল নম্বর 699, বিজু গো নম্বর 703, সৌরভ নন্দী নম্বর 705, সুব্রত মহাজন নম্বর 706, শৈল কুমার রয় নম্বর 805, কৌশিক পাল নম্বর 1040, অভিষেক সিনহা নম্বর 1470, রজত কান্তি চক্রবর্তী নম্বর 1723, জয়ন্ত ঘোষ নম্বর 1928, বাবুল চন্দ্র দেবনাথ নম্বর 1961, দারান দেববর্মা নম্বর 1974, অপূর্ব লোধ নম্বর 1980,
সুবিদ দেবনাথ, সুবিদ দেবনাথ, সুবিদ দেবনাথ, হরলাল ভৌমিক, হরলাল ভৌমিক, আচ্ছা সুবিদ দেবনাথ আসে নাই, হরলাল ভৌমিক, অসিত পাল, অসিত পাল, হরলাল ভৌমিক, প্রীতম দেবনাথ, অভিজিৎ দাস, জয়ব্রত দেবনাথ, স্বর্ণা রিয়ান, হোক না স্বর্ণা রিয়ান, স্বর্ণা, বাবার নাম কি, বাবার নাম কি? হ্যাঁ ঠিক, রূপম কুমার দেববর্মা, রূপম কুমার দেববর্মা, জয়ন্ত দেববর্মা, সুব্রত রিয়ান, বিবিধ দেববর্মা, পান্নালাল দেববর্মা, চারুলাল দেববর্মা, জিতেন্দ্র রিয়ান, রেখা দেববর্মা। পান্নালাল, পান্নালাল, টোকেন টোকেন কি নাম? চারুবালা, চারুবালা, টোকেন কি নাম? সুব্রত, সুব্রত রিয়ান, টোকেন রূপম, ভেরি গুড। যতীন্দ্র রিয়ান, টোকেন রেখা, রেখা দেববর্মা, জয়ন্ত দেববর্মা, বাস থ্যাংক ইউ। প্রদীপ ত্রিপুরা, প্রদীপ ত্রিপুরা, লাল, লাল জামা, লাল জামা, দামুয়ালা ডালং, দামুয়ালা, দামুয়ালা ডালং, দীনলতা দেববর্মা, কি নাম? টোকেন হেমন্ত ত্রিপুরা নম্বর 1523, মঙ্গল চাকমা নম্বর 1530, জ্যোতি বসু চাকমা নম্বর 1537, দত্ত কিশোর জমাতিয়া নম্বর 1540, নিমেশ দেববর্মা নম্বর 1543, কণিকা দেববর্মা নম্বর 1547, কর্তা দেববর্মা নম্বর 1554, সজল মক চৌধুরী নম্বর 1555, পার্থজি দেববর্মা নম্বর 1556, অসীম দেববর্মা নম্বর 1558, সমীর দেববর্মা নম্বর 1559, বিলেন্দ্র রিয়ান নম্বর 1563, অদম দেববর্মা নম্বর 1565, ইলি জমাতিয়া নম্বর 1566, অঙ্গরা সিংহ নম্বর 1567, শুভম দেববর্মা নম্বর 1569,
Bonjon Chakma 1575, Orjin Deborma 1591, Dojendra Kolon 1595, Media Deborma 1604, Mintu Chakma 1610, Bashanjoy Riyan 1615, Shahini Riyan 1621, Section Deborma 1624, Neha Deborma 1626, Meryl Tripura 1629, Prosenjit Riyan 1630, Poritur Deborma number 1633, Mary Jamatia number 1636, Lalpun Pui number 1641, Puja Jamatia number 1643, Pramod Moitakma, Pradip Moitakma number 1645, Sadhana Hori Jamatia number 1660, Ronodhir Bill number 1954, Bithen Tripura number 1966. Token. Puja. Token. Token. Naam. Bilang. Bukan serial number tu apa? Nitai Bhadro number 50, নমস্কার। শারদা উৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনে নমস্কার। শারদা উৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। শারদা উৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের
কারণ না হয় সেদিকে আমাদের সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুতগতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ, তাই দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। দেবীর দশভুজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। 301 সুরজ জমাতিয়া। বাবন শিকদার নম্বর 303, বাবন শিকদার 303, অভিষেক দত্ত 304 অভিষেক দত্ত, বিপ্লব মণ্ডল 305 বিপ্লব মণ্ডল, দীপান্বিতা দে 306, স্নেহাশিস শেখ 315 স্নেহাশিস শেখ, সঞ্জিত হোসেন 316, সাগরদীপ সাহা 302, শুভা মজুমদার 322, বৈশালী দেবনাথ 327, বৈশালী দেবনাথ, প্রিয়তোষ দেবনাথ 329, মনির হোসেন 331, সঞ্জয় কুমার রয়, সমীর ইসলাম মজুমদার 333, পৃথা দেবনাথ 334, শুভ্র রুদ্রপাল 339, বিনয় পাল 340, অনিন্দিতা দাস 341, অনুরাগ ভট্টাচার্য 344, যারা যারা অফার পাবেন আপনারা তো জানেন, সুতরাং সামনের দিকে এগিয়ে আসলে ভালো, নাম করলে চোখ চলে আসতে পারে। অনুরাগ ভট্টাচার্য 344, সুস্মিতা দেব 346, সুজন সাহা 350, অভিষেক দেববর্মা 351, দিশা রয় 355, সায়ন দেববর্মা 356, অনুপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, মেরি ত্রিপুরা নম্বর 1629, মেরি ত্রিপুরা। আপনি আপনার টোকেন নিয়ে মঞ্চে চলে আসবেন। মেরি ত্রিপুরা 1629, অভিষেক দেববর্মা, দিশা রয়,
355, দিশা রয় 355, সায়ন দেববর্মা 357, অনুপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, প্রীতম পাল 359, প্রীতম পাল। নবজিৎ রয় 352, নবজিৎ রয়। বিনীতা ভট্টাচার্য 367, দীপঙ্কর দে 368, রথিন বৈরাগী 371, প্রণব দত্ত 373, প্রণব দত্ত। ঋতুরাজ চক্রবর্তী 376, অস্মিতা দে 386, বিথিকা সিংহা 391, সায়ন দাস 392, দিবাকর শিকদার 399, প্রসেনজিৎ মিত্র 405, মিঠুন দাস 407, দেবব্রত দাস 420, বিশ্বজিৎ চক্রবর্তী 426, রাজীব রঞ্জন মণ্ডল 422, রেশমা বণিক 429, রেশমা বণিক। জয়ন্ত দেববর্মা 430, জয়ন্ত দেববর্মা 430, খুশবু প্রজাপতি 431, রাহুল সাহা 437, রাহুল সাহা। প্রবীণ মজুমদার 438, প্রবীণ মজুমদার। রাজেশ বৈদ্য 445, সুপ্রতীক নন্দী 446, সুপ্রতীক নন্দী। রূপক দে 450, টুটন সূত্রধর 467, নাসিক রায় জমাতিয়া 474, বিশাল সাহা 476, বিশাল সাহা। সুমন দেবনাথ 477, সুমন দেবনাথ। অরূপ ঘোষ 481, অরূপ ঘোষ। ইমানুল রিয়াল 491, সুরজিৎ নম 492, সৌরভ সিংহ 498, নীলেন ভট্টাচার্য 499, সুস্মিতা দেববর্মা নম্বর 507, দেবজিৎ দাস 511, পীযূষ ভৌমিক 515, সৌমিত্র পাল নম্বর 517, অভিজিৎ ঘোষ 524, সুজয় চক্রবর্তী 531, সুজয় চক্রবর্তী। অঞ্চল পাঠক 534, সৈকত মালাকার 537,
নবনীতা দেবনাথ 540, নবনীতা দেবনাথ 540, অনিশ কাঞ্জি 541, প্রিয়ব্রত দেবনাথ 545, প্রিয়ব্রত দেবনাথ নম্বর 545, শুভজিৎ সাহা নম্বর 546, শুভজিৎ সাহা নম্বর 546, অঙ্কিতা চৌহান নম্বর 548, এলএন সাকমা নম্বর 551, সাগরময় বৈদ্য নম্বর 556, দীপ মজুমদার নম্বর 557, সুখদীপ রয় নম্বর 558, রূপেশ দাস নম্বর 573, মিস্টার দেবজিৎ দেব নম্বর 574, মাধব দাস নম্বর 576, নীলাক্ষী দেবনাথ নম্বর 578, বিপ্লব বিশ্বাস নম্বর 584, বিপ্লব শুক্ল দাস নম্বর 588, রহমত উল্লাহ নম্বর 590, সঞ্জয় রূপিনী নম্বর 600, প্রীতম দেবনাথ নম্বর 603, লবচরণ দাস নম্বর 607, পিনাকি ভৌমিক নম্বর 608, মৃণাল সিংহ নম্বর 611, রনি পাল নম্বর 615, রাজেশ দাস নম্বর 619, মান্তু দত্ত নম্বর 620, সরিতা দেবনাথ নম্বর 623, সৌরভ দেবনাথ নম্বর 626, লোকদার নম্বর 631, রাজীব দে নম্বর 635, ব্রিগেড দেববর্মা নম্বর 639, নান্টু দাস লোকদার নম্বর 640, মাম্পি রয় নম্বর 645, অমল দেববর্মা নম্বর 649, বাদল গোস্বামী নম্বর 653, অসিত মজুমদার নম্বর 665, অনুপম শুক্লবৈদ্য নম্বর 668, অজয় মোদক নম্বর 669, ঈশা দেববর্মা নম্বর 671, অশ্বজিৎ মজুমদার নম্বর 676, শুভদীপ দেবনাথ নম্বর 683, আকাশ সূত্রধর নম্বর 686, পূজা দেবনাথ নম্বর 687, মনীষ পুরী নম্বর 690, জয়দীপ ঘোষ নম্বর 692, রাজেশ বণিক নম্বর 693, প্রদীপ নাথ নম্বর 696, এথিনা উচুল নম্বর 699, বিজু গো নম্বর 703, সৌরভ নন্দী নম্বর 705,
সুব্রত মহাজন নম্বর 706, শৈল কুমার রয় নম্বর 805, অসিত পাল নম্বর 1040, অভিষেক সিনহা নম্বর 1470, রজত কান্তি চক্রবর্তী নম্বর 1723, জয়ন্ত ঘোষ নম্বর 1928, বাবুল চন্দ্র দেবনাথ নম্বর 1961, দারান দেববর্মা নম্বর 1974, অপূর্ব লোধ নম্বর 1980, সুবিদ দেবনাথ, সুবিদ দেবনাথ, সুবিদ দেবনাথ, হরলাল ভৌমিক, হরলাল ভৌমিক, আচ্ছা সুবিদ দেবনাথ আসে নাই, হরলাল ভৌমিক, অসিত পাল, অসিত পাল, হরলাল ভৌমিক, প্রীতম দেবনাথ, অভিজিৎ দাস, জয়ব্রত দেবনাথ, স্বর্ণারিয়ান, স্বর্ণারিয়ান, স্বর্ণা, বাবার নাম কি? বাবার নাম কি? হ্যাঁ ঠিক, রূপম কুমার দেববর্মা, রূপম কুমার দেববর্মা, জয়ন্ত দেববর্মা, সুব্রত রিয়ান, বিবিজ দেববর্মা, পান্নালাল দেববর্মা, চারুলাল দেববর্মা, জিতেন্দ্র রিয়ান, রেখা দেববর্মা। পান্নালাল, পান্নালাল, টোকেন টোকেন, কি নাম? চারুবালা, চারুবালা, টোকেন, কি নাম? সুব্রত, সুব্রত রিয়ান, টোকেন, নেক্সট রূপম, ভেরি গুড, যতীন্দ্র রিয়ান, টোকেন, রেখা,
রাখা দেববর্মা, জয়ন্ত দেববর্মা, বাস, থ্যাংক ইউ। প্রদীপ ত্রিপুরা, প্রদীপ ত্রিপুরা, লাল জামা, দামুয়ালা ডালং, দামুয়ালা ডালং, চিনলতা দেববর্মা, টোকেন। হেমন্ত ত্রিপুরা নম্বর 1523, মঙ্গল চাকমা নম্বর 1530, জ্যোতি বসু চাকমা নম্বর 1537, দত্ত কিশোর জমাতিয়া নম্বর 1540, নিমেশ দেববর্মা নম্বর 1543, কণিকা দেববর্মা নম্বর 1547, কোয়াক্তা দেববর্মা নম্বর 1554, সজল মক চৌধুরী নম্বর 1555, পার্থজিৎ দেববর্মা নম্বর 1556, অসীম দেববর্মা নম্বর 1558, সমীর দেববর্মা নম্বর 1559, বিলেন্দ্র রিয়াং নম্বর 1563, পদম দেববর্মা নম্বর 1565, ইলি জমাতিয়া নম্বর 1566, অঙ্গরা সিংহ নম্বর 1567, শুভম দেববর্মা নম্বর 1569, Gonjan Takma 1575, Orjin Deborma 1591, Dojendra Kolon 1595, Meria Deborma 1604, Mintu Takma 1610, Bashanjoy Rian 1615, Shahini Rian 1621, Section Deborma 1624, Neha Deborma 1626, Meryl Tripura 1629, Prosenjit Rian 1630, Politur Deborma number 1633, Mary Jamatia number 1636, Lalpun Pui number 1641, Puja Jamatia number 1643, Pramod Moitakma, Prodip Moitakma number 1645, Sadhana Hori Jamatia number 1660, Ronodhir Bill number 1954, Bithen Tripura number 1966. Token.
টোকেন কি নাম কি নাম দোকানের সিরিয়াল নাম্বারটা দেখো। নিতাই ভদ্র নম্বর 50, হ্যাঁ নিতাই ভদ্র যিনি আছেন একটু পরে আসবেন। নিতাই ভদ্র যিনি আছেন একটু পরে আসবেন, আমাদের এটা শেষ হয়ে যাক তারপরে আসবেন। লালরিন মোমা ডানলং, লালরিন মোমা ডানলং, পীতম্বর দেববর্মা, পীতম্বর দেববর্মা, পাঁচু দেববর্মা, সমীর চাকমা, বাসরাং দেববর্মা, বীরজা মোহন ত্রিপুরা, বীরজা মোহন ত্রিপুরা, অনিম দেববর্মা, অনিম দেববর্মা, শিবকুমার মৌসুম, জোথালিয়ানা ডানলং, বিকাশ মুন্ডা, নরেশ কুচই, সিমন দেববর্মা, অম্বালিকা দেববর্মা, পিটার দেববর্মা, জুনা চাকমা, বিপাশা চাকমা, জরিনা চাকমা, বাদাম দেববর্মা, হায়াতি জমাতিয়া, বুদ্ধ দেববর্মা, পাঞ্চাবহু ত্রিপুরা, দোকান নাম্বারটা দাও। দোকান দিয়ে দাও। নিতাই ভদ্র, নিতাই ভদ্র, মনোকুমার দেববর্মা, নাম নিতাই ভদ্র নম্বর 50, মনোকুমার দেববর্মা নম্বর 57, তমালিকা চৌধুরী 59, অভিরূপ দাস 104। রনলিয়াম মারাক নম্বর 279, শ্রাবণ দেববর্মান নম্বর 348, রুশেন দেববর্মা নম্বর 394, অমূল্য দেববর্মা নম্বর 812, পথিকৃত দেববর্মা নম্বর 1013। পথিকৃত দেববর্মা, আপনি অফারটা নেওয়ার পর এখানে একটু থাকবেন,
আমি আবার বলছি প্রতীকী দেববর্মা 1013 আপনি অফারটা নেওয়ার পর একটু মঞ্চে আমাদের সাথে কথা বলে যাবেন। রুদ্র দেববর্মা নম্বর 1023। প্রিয়াঙ্কা দাস, সত্য সনাতন দাস, রানা দাস, অনুপ দাস। প্রিয়াঙ্কা দাস নম্বর 150, সত্য সনাতন দাস 443, রানা দাস নম্বর 465, অনুপ দাস নম্বর 553। প্রিয়াঙ্কা কি সত্য সমাজ সনাতন ধর্ম অনুপ দাস টোকেন 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 রুদ্র 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 টোকেন রানা দাস টোকেন আর এই শেষ অমরজিৎ দেববর্মা অমরজিৎ আচ্ছা কিছু অমরজিৎ জয়দেব রুদ্রপাল জয়দেব রুদ্রপাল গোলাঘাটি সৌরভ শীল দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়া সৌরভ শীল সপ্তর্ষি নাগ চন্দ্রপুর দেবরূপ পালি কৈলাসর রাজীব ঘোষ রাজধরনগর জামজুরি মেঘাশ্রী রায়চৌধুরী রামনগর দীপজয় দেবনাথ সালেমা হরলাল ভৌমিক গঙ্গাগতিপুর মোহনপুর প্রীতম দেবনাথ দুর্গানগর অভিজিৎ দাস বাগবের তুলসীপুরা জয়ব্রত দেবনাথ ধর্মনগর অসিত পাল টাউন ফুলকুমারী উদয়পুর পার্থ দেবনাথ জগৎপুর নিয়ার কালীবাড়ি সুপ্রীতম নন্দী শ্রীনগর এডিনগর এমানুয়েল রিয়াং কেন সুবিধ দেবনাথ কই করতে গেছে অভার নিত উনি ওই যে একটা দেখছিলাম কালকে 2017 কি হবে বৌমা আমার জব টেস্টটা পেয়েছে আমার জন্য খবর দিয়ে ওরা এসে খাইয়ে দিয়ে প্র্যাকটিক্যাল তারপর অন্যের উপর ডিপেন্ড হয়ে নাই আর টোকেন আছে অথচ অফার পাননি হাত তোলেন টোকেন আছে অথচ অফার পাননি এমন কেউ আছেন কি না আসেন টোকেন আছে বলেন না কেন আপনারা যান যারা যারা অফার পেয়েছেন সবগুলি অফারটা দেখান তো দেখি খামগুলি দেখান এই লাইটটা একটু ঘোরাও ভাই যারা যারা অফার পেয়েছেন অফারগুলি আমার দিকে শো করা ইয়েস এরকম ভাবে
সহজ? ঠিক আছে, এখন আমাকে বলেন, টোকেন পেয়েছেন, রেজিস্ট্রেশন করিয়েছেন, অফার পাননি, একজন লোক আছে, কই পাইছে? অফারটি দেখেন, অফার কত তারিখের মধ্যে জমা দেব? অফারের জমা দেওয়ার লাস্ট ডেট, অফার জমা দেওয়ার লাস্ট ডেট 24 নভেম্বর। পুজোর দিনগুলিতে বন্ধ থাকবে, লক্ষ্মী পূজা বন্ধ থাকবে, দিওয়ালি বন্ধ থাকবে, ওয়ার্কিং ডেতে জমা দিতে হবে। নমস্কার। শারদোৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয় সেদিকে আমাদের সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুতগতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। তাই দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। দেবীর দশক রোজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। এই সম্পদে 43% আসে প্রাইমারি সেক্টর, মূলত কৃষি। এই জন্য আমাদের রাজ্যের সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা চাইছি কৃষিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া এবং কৃষিতে যেন আমরা আত্মনির্ভর হতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন, দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক জায়গায় জড়ো করে দেওয়া হয় তাহলেও পর্যাপ্ত হবে না যদি স্বাবলম্বী না হয়। প্রচুর টাকা দেয়, স্বাবলম্বী না। সেজন্য আমরা স্বাবলম্বী হওয়ার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এই জলের উদ্যোগ গ্রহণ করতে এবং কৃষিক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবং 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এবং আমাদের রাজ্যে কত জায়গা আছে? আমাদের রাজ্যের জায়গা আছে 10,49,000 হেক্টর। তাহলে কি সব জায়গায় আমরা কৃষি করতে পারি না? কতটুকু করতে পারি? এই যে বলছি 100-র মধ্যে মাত্র 24% জায়গাতে কৃষি করতে পারি। জায়গা আছে প্রচুর, কিন্তু 10,49,000 হেক্টরের মধ্যে 24% অর্থাৎ 2,55,000 হেক্টরে কৃষি যোগ্য জমি। তো আমাদের রাজ্যে 22 সালে মোট লোক সংখ্যা কত? 41,84,000। আমাদের খাদ্য শস্যের মোট চাহিদা কত? 9,45,000 মেট্রিক টন। এই যে আমরা বলছি টাকা দাও, টাকা দাও, টাকা দাও, সবাইকে টাকা দিলে ভাত যাবে করতে ব্যবসা
যদি মনে করেন আমি চাষ করব না, তাহলে এই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী দেশের কৃষকদের আয় বাড়ানোর জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, কারণ সেজন্য কৃষি জমির সাথে যুক্ত থাকে এবং আমাদের আগামী দিন যেন আমাদের এই জন্যই কৃষকরা কারা অন্নদাতা এখানে বসে আছে। আমি কি কৃষক? কে খাওয়া দিচ্ছে না? আপনারা কজন কৃষক আমি জানি না। কৃষকরা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে আপনাদের কিন্তু অস্তিত্ব সংকটে বুঝবে। তো আমাদের সরকারের মূল জিনিসটা হলো, আমরা আমাদের রাজ্যে বর্তমানে আপনাদের জানার জন্য বলছি, আমাদের রাজ্যে যে আপনাদের জানা থাকা যায়, আমরা বহু আমাদের রাজ্যের পুরোটা কিন্তু আমরা কিন্তু এখন আত্মনির্ভর হই কৃষিতে, ধীরে ধীরে এগোচ্ছি। আমি যদি বলি যেমন দক্ষিণ ত্রিপুরা, আপনারা কিছুদিন পরে জয়েন করবেন, আমার বোধ হয় 24 নভেম্বরের মধ্যে আমার বোধ হয় জমা দিতে হবে, বোধ হয় এই জন্য দিয়েছে। সাউথ ত্রিপুরা কত লোক আছে? 4,98,000। সেখানে খাদ্যশস্য কত দরকার? 1,12,000 মেট্রিক টন। তারা উৎপাদন করছে কত? দক্ষিণ ত্রিপুরার মানুষ 1,46,000, তারা সাধারণ 34,000 মেট্রিক টন বেশি উৎপাদন করছে। আসলে গোমতী কত লোক? 4,97,000 মানুষ। কত দরকার? 1,12,000 মেট্রিক টন বছরের দরকার। কত উৎপাদন করছে? 1,35,000 মেট্রিক টন। 23,000 মেট্রিক টন বেশি উৎপাদন করছে প্রয়োজনের তুলনায়। এবার আসুন দমায় লোক হলো 4,15,000। দরকার কত? 94,000 মেট্রিক টন খাদ্যশস্য। তারা করছে কত? 99,000 মেট্রিক টন তারা করছে। তারা 5,000 মেট্রিক টনের মতো তারা বেশি করছে। নর্থ 4,56,000 মানুষ, দরকার কত? 1,04,000 মেট্রিক টন। করছে কত? 82,000 মেট্রিক টন। তারা স্বাবলম্বী নয়। তাহলে নর্থ ত্রিপুরা স্বাবলম্বী নয়। আরো 22,000 মেট্রিক টন উৎপাদন করতে হবে। যে জায়গা আমার পারবে না, আমি চাল থেকে টাকা আনতে পারবো না, বাংলাদেশ থেকে টাকা আসবে না। এই জায়গার মধ্যে আমাকে আধুনিক পদ্ধতিতে, বিজ্ঞান পদ্ধতিতে আমাদের কৃষি দপ্তর, হর্টিকালচার এবং কৃষক দপ্তর আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে আমাদের ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের লোক দরকার। 3,32,000 মানুষ, তাদের দরকার কত? 75,000 মেট্রিক টন। উৎপাদন করছে কত? 69,000। তারাও স্বাবলম্বী না। এবার খোয়াই তাদের লোক কত? 3,73,000 মানুষ, দরকার 84,000। তারা অনেকটা কাছে চলে এসছে, 81,000 মেট্রিক টন উৎপাদন হচ্ছে, আরো 3,000 মেট্রিক টন সন্দেশ। পশ্চিম ত্রিপুরা যেহেতু 100 বেশি, সেখানে 10,37,000 মানুষ, উৎপাদন হচ্ছে দরকার 2,34,000 মেট্রিক টন, মাত্র 88,000 মেট্রিক টন উৎপাদন হচ্ছে। এই যে জিনিসগুলি, এই জন্য বলছি আত্মনির্ভর হতে হবে। আমি শুধু পয়সা পাবো, বেতন পাবে, প্রচুর হবে, প্রচুর টাকা দিল, কি খাবে? টাকা চিবিয়ে খাবে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই গুরুত্ব দেওয়ায়, কৃষিকে গুরুত্ব দেওয়ায়, আপনারা জানেন সারা ভারতে 4 বছর ধরে 81 কোটি মানুষ ফ্রি চাল পাচ্ছে। 81 crore 4 বছর ধরে। ত্রিপুরাতে 24,76,000 মানুষ প্রতি মাসে 5 কেজি করে মাথা পিছু চাল পাচ্ছে। এটা কি কৃষি আত্মনির্ভর বলে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আমরা সেকেন্ড পজিশনে বর্তমানে ইন্ডিয়া, আমরা আজকে আমাদের থেকে অন্য একটা দেশ আমাদের বেশি আছে। আমাদের আত্মনির্ভর হতে হবে এবং এই জন্য সরকার আমরা চেষ্টা করছি। এবং আমাদের জায়গা কিন্তু ভালো, আমাদের জায়গা কিন্তু ভালো।
আমাদের কম টাকার মধ্যে, যেমন আমরা অল ইন্ডিয়াতে সবাইকে নমস্কার। ঠিক প্রাককালে মিডিয়ার বন্ধু যারা এই স্যাটেলাইট বিল্ডিং এ উপস্থিত আছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই দুর্গাপুজোতে ভালো কাটান, আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর, তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি। কিছু আমাদের অ্যাচিভমেন্ট, কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হচ্ছে তারপর থেকে যে সফলতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সঙ্গে রয়েছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন স্মিতামল, রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর এসবিনার, রয়েছেন আমাদের লেবার কমিশনার। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্পোর্টসের সফলতা আপনারা জানেন যে স্বাধীনতার পর 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা, ভারতবর্ষের এবারের যে সফলতা 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওরাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নিই। ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এবছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল, সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। এটাও আমাদের জন্য বড় সফলতা। পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসে, সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব। তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলে মেয়েদের ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে। সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো, আমরা আশাবাদী। এবং তা নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের, সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করা, সেটাকে রিপেয়ার, আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো সিট, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। সেটা শীঘ্রই মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে, বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে কৈলাসহরে যুব আবাস হবে। তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও টেন্ডার হবে, শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাদারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো হাফডান হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি। যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা, সম্পূর্ণ মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলে আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে, এগুলো অলমোস্ট আধা কোনোটা 60-70%, 75% কাজ হয়ে আছে, সেগুলো আমরা করে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আমাদের বাজেটে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ আমাদের একটা স্কিম, এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, আমাদের রাজ্যে ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যেতেন, আমাদের এখানে কোনো ধরনের তাদের বীমার ব্যবস্থা ছিল না। তার জন্য কি হতো, বাইরে ছেলেমেয়েরা খেলতে গেলে সেখানে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরকে সরকারি সাহায্যের ব্যবস্থা ছিল না। তো
আমরা তাদেরকে সেই বিমার আওতায় আনা এবং ট্যালেন্ট মফস্বল থেকে গ্রামীণ এলাকা থেকে ট্যালেন্ট সার্চ করে বের করে আনা, প্রতিভাকে গ্রাম থেকে তুলে আনা, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, সেটাও একটা স্কিম রয়েছে। তো মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে, সেটাও আমরা খুব শীঘ্রই করবো। তো এগুলো আমাদের মোটামুটি স্পোর্টস সম্বন্ধিত যে আমাদের উন্নয়ন বা আমরা যেগুলো করতে যাচ্ছি বা যেগুলো আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি আমরা ইতিমধ্যে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের লেবার ডিপার্টমেন্টের অনেকগুলো কাজ, লেবার ডিপার্টমেন্টের যেমন জেআরবিটি তে আপনারা জানেন রেজাল্ট বেরিয়েছে, গ্রুপ বি তে আবার পরীক্ষার জন্য তারিখ দেওয়া হয়েছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে হবে। অলরেডি গ্রুপ সি তে যারা নাম এসছে, যারা ইন্টারভিউতে যারা বেরিয়েছে, যারা চাকরি পাবেন, তাদের অলরেডি আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের রিকোয়েশন অনুযায়ী তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবে, তাদের সেই প্রক্রিয়ার কাজও শুরু হয়েছে। গ্রুপ ডি তে ইন্টারভিউর জন্য আপনারা জানেন তাদের এখন অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে, তো সেটাও খুব শীঘ্রই হবে। এটা আমাদের লেবার ডিপার্টমেন্টের একটা কাজ। লেবার ডিপার্টমেন্টের বড় একটা কাজ আমরা সফলতার সঙ্গে করেছি, সেটা লম্বা সময় পেন্ডিং ছিল, সেটা নিয়ে খুব একটা ভাবা হয়নি কোনো সময়। যারা চা শ্রমিক, যারা চা বাগানে যারা কাজ করেন, তাদের চা শ্রমিক কল্যাণ প্রকল্পে যেমন তাদের জমি দেওয়া হয়েছে 2000 পরিবারকে। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মালিক স্যার নেতৃত্বে আমরা 2000 পরিবারকে জমির কাজ, কিন্তু আমরা লেবার ডিপার্টমেন্ট সেটাকে নিয়ে মনিটরিং করা বা তাদের কাছে কাজটা পৌঁছে দেওয়া, সেটা যেমন করেছে। আরেকটা হলো লেবার যারা শ্রমিক যারা রয়েছে, যারা তাদের যে ইপিএফ এর পয়সাটা যেটা তাদের থেকে কেটে রাখা হয়, তারা সেই টাকাটা থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘ সময়। কারণ একদম চা শ্রমিকরা ঠিক সেভাবে পড়াশোনা জানেন না, আধার কার্ড লিঙ্কেজ হওয়ার কারণে তাদের যে ডেট অফ বার্থ, সেটা যখন টাকাটা কাটা হয় বা জমা হয়, তখনকার সঙ্গে বর্তমান যে তাদের আধার কার্ড, সেটা গরমিল রয়েছে, ডিসপ্লেস হচ্ছে, তার জন্য তারা টাকাটা পেতেন না। সেগুলোকে আমাদের লেবার দপ্তর প্রত্যেকটা বাগানে গিয়ে ক্যাম্প করে আজ তাদেরকে কিন্তু সেটা প্রায় আমি বলতে পারি 80-90% এটা আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি। এবং তারা দীর্ঘ সময় ধরে, যারা 70-80 হয়েছে, এরকমও ঘটনা রয়েছে, অনেক মারা গেছেন যারা তাদের টাকা পাননি, তাদের জমানো টাকা, তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের দপ্তর করেছে। আমরা বোনাস, আমরা প্রত্যেক দুর্গাপূজা আসলেই আমরা দেখি আমাদের চা শ্রমিক যাদের, তাদেরকে বোনাস থেকে বঞ্চিত করেন মালিক ম্যানেজাররা। এবার আমরা 1 মাস আগের থেকে আমাদের দপ্তরের লেবার কমিশনার রয়েছেন বা আমাদের লেবার সেক্রেটারি রয়েছেন, ওনারা একদম ধাপে ধাপে একদম বাগানগুলোতে গিয়ে সেখানে মিটিং করেছেন এবং তাদেরকে বোনাসের ব্যবস্থা করেছেন। প্রত্যেক বাগান এবার তাদেরকে বোনাস দিয়েছে। শুধু বাগানের বোনাস নয়, এবার সবচেয়ে বড় কথা আপনাদেরকে বললে খুশি লাগবে সবাই, যে একটা বড় সংখ্যা আউটসোর্সিং, নতুন করে আমাদের রাজ্যে আউটসোর্সিং এ অনেক স্টাফরা রয়েছেন, বিভিন্ন সিকিউরিটিতে কাজ করেন, অন্যান্য দপ্তরে কাজ করেন, তাদেরকেও আমরা এক প্রকার বলতে পারেন আমাদের দপ্তর ডেকে এনে তাদেরকে এমওএ সাইন করিয়েছে যে তারা যেন দিতে হবে তাদেরকে বোনাস, তার কাউকে যেন বোনাস থেকে বঞ্চিত না করা হয়। এই সংখ্যাটা নেওয়া কম নয়, প্রায় 20,000-এর আশপাশ। তো এই 20,000 লোক যারা আউটসোর্সিং এ কাজ করেন, বিভিন্ন হাউসকিপিং রয়েছেন, বিভিন্ন আপনার যারা শ্রমিকরা রয়েছেন, আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করে, তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে এবং তারা পাবে। সেটা প্রাইভেট যারা কোম্পানিগুলো ম্যান পাওয়ার সাপ্লাই করে, তাদেরকে বাধ্য করা হয়েছে তারা জন্য তাদের এই পয়সাটা দেন, বোনাসটা দিয়ে দেন। তো তারা সবাই কমিটমেন্ট করেছে এই দুর্গাপুজোর আগে সমস্ত দিয়ে দেবে। তো এর মধ্যে আমি এখন পর্যন্ত যেগুলো জেনেছি অলমোস্ট 90% দিয়ে দিয়েছে। কোনো মালিক যেগুলো বন্ধ প্রায়, ধরুন ফ্যাক্টরি বা বাগান, তারা দিতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা থাকবে সবাই যেন সেগুলো পায়, সেভাবে আমাদের দপ্তর কাজ করছে। আমাদের শ্রম দপ্তরের আরেকটা হচ্ছে লেবার বোর্ড রয়েছে, কনস্ট্রাকশন বোর্ড রয়েছে। এই কনস্ট্রাকশন বোর্ডে আমরা ইতিমধ্যে আমরা কিছুদিন আগে একটা পত্রিকাতে দেখেছিলাম যে আমাদের যেটা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে খুব একটা দেওয়া হচ্ছে না। আমি আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সেটাও আপনাদের কাছে তুলে ধরতে চাই তার পরিসংখ্যানটা। আমরা প্রায় মহিলা নির্মাণ শ্রমিক যেটা বিবাহ যোজনা রয়েছে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, এই বছর যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 135 জনকে দিয়েছি। যে স্কিমটা রয়েছে তারা 50,000 টাকা এর জন্য পায়। আমাদের মেয়েরা যারা শ্রমিকের কাজ করেন, নির্মাণ শ্রমিকের কাজ করেন, সেই সংখ্যাটা 135 জনকে আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা তাদেরকে দিয়েছি।
এডুকেশন বেনিফিট আমাদের যাদেরকে দেওয়া হয়েছে এটা 6,960 জনকে, যারা নির্মাণ শ্রমিকের ছেলেমেয়েরা যারা আলাদা আলাদা ক্লাস 1 থেকে 3 পর্যন্ত, একটা গ্রেড 3 থেকে 5 পর্যন্ত যারা মাধ্যমিক এবং যারা গ্রাজুয়েট, তাদের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট রয়েছে। তো সেই সংখ্যাটা প্রায় আপনার 6,960 জনকে এই বেনিফিট দেওয়া হয়েছে। যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন এই যারা নির্মাণ শ্রমিকের মধ্যে, তাদেরকেও প্রায় 5 জনকে দেওয়া হয়েছে। মেডিকেল বেনিফিট যারা চিকিৎসার জন্য আমাদের নির্মাণ শ্রমিক ভাইয়েরা চিকিৎসা করাতে বাইরে যান বা স্পেশাল ট্রিটমেন্টের জন্য বাইরে বা আইএলএস বা আমাদের অন্য হসপিটালে যারা ভর্তি হন, এই সংখ্যাটাও আমরা কিন্তু 60 জনকে দিয়েছি। পেনশন বেনিফিট যারা পান এটাতে 2,865 জনকে দেওয়া হয়েছে। ডেথ বেনিফিট 44 ডেথ বেনিফিট যারা তারাও পেয়েছে। তো এই ধরনের সব মিলিয়ে আমরা 10,095 জনকে আমরা দিতে পেরেছি ইতিমধ্যে। সবচেয়ে বড় কথা হলো আমরা এই যে আমাদের নির্মাণ শ্রমিক প্রকল্পে যে টাকাটা দেওয়া হয়, এই টাকাটা আমাদের এই সরকারের আমলে, আমরা যদি দেখি বামপন্থীদের আমলে যে সরকার তাদের যে অ্যামাউন্টটা ছিল, তারা 10,000 টাকা দিত ম্যারেজ বেনিফিট, আমরা 50,000 টাকা দিচ্ছি। আমরা তাদেরকে যাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট যেটা তাদের ছিল মাত্র 50,000 টাকা দেওয়া হতো, আজকে আমরা সেটাকে 4 লাখ টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে তাদের সবচেয়ে লিমিট ছিল 10,000 টাকা থেকে 50,000 টাকা, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি ম্যাক্সিমাম। তো এই ধরনের অনেকগুলো, যেখানে তাদের সময় মাত্র 6,000 টাকা ছিল জেনারেল মাস্টার ডিগ্রি কোর্সের জন্য, এখন আমরা 10,000 টাকা দিচ্ছি। আপনার টেকনিক্যাল কোর্সের জন্য যারা আইটিআই তে বা কোথায় ডিপ্লোমা কোর্স করতে, তাদেরকে 8,000 টাকা দেওয়া হতো, আমরা 12,000 টাকা দিচ্ছি। যেখানে জেনারেল ডিগ্রির জন্য অর্থাৎ গ্রাজুয়েশনের জন্য যেখানে 5,000 টাকা দেওয়া হতো, আমরা 20,000 টাকা দিচ্ছি। এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অ্যামাউন্টটাও বাড়িয়েছি এবং সংখ্যাটাও আমরা বাড়িয়েছি। আজকে আমরা তাদেরকে এই সুবিধাটা আমরা দিতে পেরেছি। আমাদের শ্রম দপ্তরের এই কাজগুলো ইতিমধ্যে চলছে। আমরা নতুন করে যে সমস্ত ক্যাশার ইউনিট অর্থাৎ পাথর ভাঙা, যেহেতু রাজ্য উন্নয়ন করছে, আমরা দেখছি সবাই যেভাবে ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, শপিং মহল তৈরি হচ্ছে, এই সমস্ত ডেভেলপমেন্টের কাজের জন্য কিন্তু শ্রমিক একটা বড় প্রায়োরিটি, অর্থাৎ শ্রমিক ছাড়া এগুলো করা সম্ভব নয়। এবং পাথর ভাঙা, ইট ভাঙা, ইট ভাটাতে কাজ করে সেগুলো করা সম্ভব নয়। তো আমাদের দপ্তরে যারা লেবার ইন্সপেক্টররা রয়েছে, তারা সময় সময় সেগুলোকে ভিজিট করছে এবং সেগুলোকেও আমরা তাদেরকে বাধ্য করছি তাদেরকে ইএসআই করিয়ে দিতে। এবং ইএসআই হসপিটালের জন্য অলরেডি প্রসেসিং রয়েছে, যেটা আমাদের বুদ্ধনগরে যেটা নির্মাণ হবে সেটাও আন্ডার প্রসেস রয়েছে, সেটাও খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমাদের পরিকল্পনা রয়েছে কিছু লেবার শেড তৈরি করা, জিবি হসপিটালের আশপাশে কোথায় যারা চিকিৎসা করতে আসেন তারা যেন সেখানে সেই শেডে থাকতে পারেন কম পয়সাতে, এই ধরনের একটা পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে লেবার বোর্ডের মাধ্যমে, কনস্ট্রাকশন বোর্ডের মাধ্যমে হেলথ পরিষেবা, মোবাইল হেলথ পরিষেবা দেওয়া, সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সেই দিশাতে আমাদের আধিকারিকরা কাজ করছে, আমরা সেগুলো খুব শীঘ্রই করতে পারবো। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশনের কিছু বিষয় যেগুলো বলুন। সেটা আমি দিয়ে দেবো, ডাটাটা আছে, আমরা আপনি শেয়ার করে দেবেন। অনেকগুলো তো কম্পাইল করা, ঠিক আছে, দেখবো সেটা আমি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা শুনুন, এরপরে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অনেকগুলো কাজ ইতিমধ্যে আমরা সফলতার সঙ্গে যেগুলো করেছি সেগুলো একটা বিষয় আমি তুলে ধরছি। আমরা নতুন আমাদের রাজ্যে নতুন আমাদের 234টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার বানানো হয়েছে ইতিমধ্যে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ার। 234টি অঙ্গনওয়াড়ি সেন্টার, যার মধ্যে 44 অর্থাৎ 44টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে ব্লু সেটেলমেন্ট এরিয়াগুলোতে, যেখানে রিয়াং শরণার্থী শিবির নতুন করা হয়েছে, যেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, সেখানে 44টা সেন্টার নতুন করা হয়েছে। এবং এর মধ্যে আমরা ধলাই জেলাতে 200টা অঙ্গনওয়াড়ি সেন্টার, সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ আপগ্রেড, আমাদের মাথায় এরকম একটা ঢুকে গেছে, সবাই ভাবি অঙ্গনওয়াড়ি সেন্টার মানে খিচুড়ি খাওয়ার, সেখানে একবেলা খেতে পারবে ছোট বাচ্চারা। আমরা এর থেকে বের করে আনতে চাইছি, আমরা সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা শুরু করেছি 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে, এবং সেখানে স্মার্ট ক্লাস, এলইডি স্ক্রিন, ইলেকট্রিসিটি, পাঙ্খা, অর্থাৎ
যেগুলো একটা মডার্ন প্রাইভেট স্কুলে থাকে সেই ধরনের আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণের জন্য শুরু করেছি। 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার নেওয়া হয়েছে। তার মধ্যে 50টা অঙ্গনওয়াড়ি সেন্টারে অলরেডি টেন্ডার প্রসেস হয়ে গেছে, টিভি লাগানো হবে, পেইন্টিং করানো হবে, সেগুলো আপগ্রেড করা। তো সেভাবে আমরা করছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে গ্রেডিং করেছি। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, এই যে 10,145টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, এগুলোকে গ্রেডিং করা হচ্ছে, অর্থাৎ এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এটা এইভাবে আমরা করেছি। 80% বাচ্চারা যেখানে উপস্থিত হয় সেখানে আমরা এ গ্রেড দিয়েছি। যেখানে ধরুন 50% বাচ্চারা উপস্থিত হয় সেখানে আমরা বি গ্রেড দিয়েছি। যেমন 20% যেখানে বাচ্চা হয় সেখানে আমরা সি গ্রেড দিয়েছি। এগুলোকে করে আমরা নিচের থেকে শুরু করতে চাইছি, যেখানে আমরা লাস্ট গ্রেডে অর্থাৎ 5 নম্বরে যেখানে আসবে সেগুলোকে আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা সেখানে স্পেশাল ড্রাইভ দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন একটা কমিটি করেছি। এখানে যারা আছি আমরা মিডিয়াতে কাজ করি, আমরাও আমাদের পরিবারের আত্মীয় স্বজন ছোট বাচ্চারা অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়, এটা আমরা সবার জন্য আমরাও সেখানে সামিল হব। আমরা রিকোয়েস্ট করবো আপনারাও নিজ নিজ এরিয়াতে সেটাতে সামিল হবেন। আমরা জনপ্রতিনিধি, সোশ্যাল ওয়ার্কার, অভিভাবক যারা যাদের বাচ্চারা পড়ে, যেভাবে স্কুলে এসএমসি কমিটি রয়েছে ঠিক আমরা অঙ্গনওয়াড়ির জন্য কমিটি করছি, অর্থাৎ সেখানকার অভিভাবক যারা রয়েছে বা কোনো অফিসাররা সেখানে বসবাস করে সবাইকে নিয়ে একটা টিম তৈরি করছি এবং তাদের মনিটরিং এ সেই সমস্ত স্কুল চলা। এবং তারা আমরা ওই 2 মাস আমাদের কাজ থাকবে ওই সমস্ত গার্জিয়ানের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তারা যেন বাচ্চাদেরকে নিয়ে আসে। তো আমরা যেগুলো ওই নিচের থেকে শুরু করবো এগুলোকে আপগ্রেড করার জন্য, তো সেটা শুরু হয়েছে আমাদের। আমার নজরে একটা বিষয় এসেছিল মিডিয়ার মাধ্যমে, শাড়ি এবং তাদের 5টা যারা পড়েন আমাদের অঙ্গনওয়াড়িতে যাদের দেওয়া হয়নি। আমি সেটা বলতে চাই, 2019-20 আপনারা জানেন গোটা পৃথিবী মহামারী করোনার একটা সমস্যা ছিল, গোটা পৃথিবীতে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, কিন্তু আমাদের ভারত সরকারও তখন আমাদের যে ফান্ডটা দেন এই অর্থাৎ কাপড় কেনার জন্য, সেই ফান্ডটা দেওয়া হয়নি। তো সেখানে লেখা হয়েছিল পত্রিকাতে যে আমাদের ব্যবস্থাপনা বা আধিকারিকরা সেরকম নয়, আমাদেরকে টাকা দেওয়া হয়নি কেন্দ্র থেকে, যেহেতু এই স্কিমগুলো কেন্দ্র সরকার চালান, তো কেন্দ্র থেকে যেহেতু টাকা আসেনি সেগুলো দেওয়া হয়নি। আমরা 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা আগে যেহেতু টাকা দেওয়া হয়নি, এখন কেন্দ্র আমাদেরকে টাকা দিয়েছে, আমরা 22-23 ফাইন্যান্সিয়াল এবং 23-24 অর্থ বছরে তাদেরকে শাড়ি এবং তার 2টো করে শাড়ি 5টা কেনার জন্য অলরেডি আমরা আমাদের সিডিপিও আমরা লেভেলে টাকা পাঠিয়ে দিয়েছি, স্যাংশন দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা সেগুলো কিনে নেবে। আমাদের রাজ্যে আপনারা জানেন যে সামাজিক ভাতা 30,000 নতুন সামাজিক ভাতা দেওয়া হবে, যারা মুখ্যমন্ত্রী সামাজিক প্রকল্পে 30,000 নতুন দেওয়ার অলরেডি কাজ অ্যাপ্লিকেশন নিয়ে নেওয়া হয়েছে, স্কুটিনি চলছে, খুব শীঘ্রই সেটাও আমরা দিয়ে দেব। সেটা স্কুটিনি বা যেগুলো অফিসিয়াল কাজ রয়েছে সেগুলো কমপ্লিট হলেই আমরা সেগুলো দিতে পারবো। আমাদের এখন পর্যন্ত আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন করে আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা 334 জন নতুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে আমরা এখন পর্যন্ত তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পেরেছি এবং তারা তাদের কাজে যোগ দিয়েছে। এরকম 176 জন যারা অঙ্গনওয়াড়ি হেল্পার তারাও ইতিমধ্যে কাজে যোগ দিয়েছে, যাদেরকে আমরা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা অনেক দিন ধরে কাজ করছেন, এডুকেটেড যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদের মধ্যে থেকে 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে আমরা তাদের প্রমোশন দিয়ে তাদেরকে সুপারভাইজার করেছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো মনিটরিং করার জন্য আমাদের স্টাফ সংখ্যা কম ছিল, সেখানে আমরা 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা এডুকেটেড, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের সিনিয়রিটি বেসিসে আমরা সেখানে তাদের 100 জনকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার করা হয়েছে, তারা সেগুলো দেখছে। বাকি আমাদের আরো কিছু স্কিম আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে থাকে, যেগুলো অনেকেই সেটা জানেন, অনেকে জানেন না। জুবিনাইল জাস্টিস ফান্ড, এটা অনেক সময় মানুষের বলেন যে আসলে এটা থেকে সুবিধা কারা পায়। জুবিনাইল জাস্টিস ফান্ড থেকে এখন আমরা 2023-24 অর্থ বছরে 23 জনকে আর্থিক সহায়তা করা হয়েছে, অর্থাৎ চিকিৎসার জন্য গরিব বাচ্চারা যারা চিকিৎসা করতে পারেন না, একদম অসহায় যারা, তাদেরকে কম মিনিমাম আমরা 10,000 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা অবধি এরকম 23 জন বাচ্চাকে ইতিমধ্যে আমরা চিকিৎসার জন্য সাহায্য করতে পেরেছি এবং আমরা করেছি। এরকম দিব্যাঙ্গ যারা রয়েছে, আমরা এখানে দিব্যাঙ্গ আমাদের রাজ্যে অনেকেই বলেন যে কত সংখ্যা, দিব্যাঙ্গ 14,726 জন
দিব্যাঙ্গ যারা তাদেরকে ভাতা দেওয়া হয় ইনস্ট্যান্ট আমরা আমাদের এই গভর্নমেন্ট আসার পরে আমাকে দায়িত্ব দেওয়ার পরে যখনই আমরা যেখানে দেখি আমরা কোনো দিব্যাঙ্গ রয়েছেন 100% পাবার উপযুক্ত সে ভাতা পেতে পারে আমরা ইনস্ট্যান্ট 1 সপ্তাহের মধ্যে দিয়েছি 5 দিনের মধ্যে দিয়েছি। এরকমও ঘটনা রয়েছে আমাদের আধিকারিকরা এত স্পিডে কাজ করেছে 1 সপ্তাহের মধ্যে আমাদের সামনে আসার পরে সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে দিয়েছি। এইচআইভি পেশেন্টও ভাতা পান, সামাজিক ভাতা 2036 জন এইচআইভি পেশেন্ট যারা 2000 টাকা করে মাসে ভাতা পান। ইতিমধ্যে আমরা এই 3 মাসে আমরা আরো 83 জন এইচআইভি পেশেন্টকে ভাতা দিতে শুরু করেছি যারা ভাতা পান, যাদের অ্যাকাউন্টে অলরেডি চলে গিয়েছে পয়সা, এরকম নতুন 83 জন। আমরা ক্যান্সার পেশেন্ট মান্থলি, এই ক্যান্সার পেশেন্ট অনেকেই জানেন না, আমরা অনেকেই জানতাম না, ক্যান্সার পেশেন্ট যারা তারাও ভাতা পান। 2865 জন ক্যান্সার পেশেন্ট ত্রিপুরাতে ভাতা পান। এর মধ্যে আমরা এই গভর্নমেন্ট অর্থাৎ আমাকে দায়িত্ব দেওয়ার পরে 270 জন নতুন ক্যান্সার পেশেন্টকে আমরা ভাতা দিতে শুরু করেছি যারা ইতিমধ্যে ভাতা পান, তাদের অ্যাকাউন্টে ভাতা চলে গিয়েছে। তিনি যতদিন জীবিত 2000 টাকা ভাতা পাবেন। এইচআইভি পেশেন্টও যারা 2000 টাকা মান্থলি, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন গভর্নমেন্ট থেকে 2000 টাকা ভাতা দেবে। জুভেনাইল যেটা ফান্ড রয়েছে চিকিৎসার জন্য সেটা শুরুটা 2000 টাকা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লিমিট 3 লক্ষ টাকা জুভেনাইল জাস্টিস ফান্ড থেকে তাদেরকে দেওয়া হয়। ভীষণ বাৎসল্যে আমরা যারা সিঙ্গেল প্যারেন্টস অর্থাৎ বাবা নেই বা বাবা মারা গেছেন বা বাবা ছেড়ে দিয়েছেন, গরিব বাচ্চা, এই ধরনের শিশুদেরকেও আমরা 4000 টাকা করে প্রতি মাসে দেই এবং তাদেরকে আমরা হোমে রাখার ব্যবস্থা বা সে বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারে 4000 টাকা করে মাসে দেওয়া হয়, এদেরকেও আমরা দিতে শুরু করেছি। তো মোটামুটি আমরা এই কাজগুলো ইতিমধ্যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং আমাদের শ্রম দপ্তর এবং স্পোর্টস, তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যে আমরা এই কাজগুলো সফলতার সঙ্গে আমরা করেছি। আগামী দিন আপনাদের সহযোগিতা আরো করার আমাদের চেষ্টা থাকবে। আর বিশেষ কিছু যদি আর আপনাদের জানার থেকে আমাদের আধিকারিকরা রয়েছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। স্যার, এই এইচআইভি এবং ক্যান্সার পেশেন্ট যারা ভাতা পান সেক্ষেত্রে তাদের ক্রাইটেরিয়া কি থাকে? প্রত্যেকেই তো আর পান না। एचआईवी पेशेंट्स के लिए ना ये ट्रिपुरा एड्स कंट्रोल सोसाइटी तरफ से हमारे पास रिकमेंडेशन होना चाहिए, वो सर्टिफाई करते हैं कि ही इज और शी इज एलिजिबल। कैंसर पेशेंट के लिए स्टेट का रीजनल कैंसर सेंटर अगरतला उनके तरफ से रिकमेंडेशन শ্রম কার্ড কতজনকে দিয়েছেন এখনো পর্যন্ত? 8,56,000 আরো কিছু কি পেন্ডিং আছে না সবগুলো দেওয়া হয়ে গেছে? স্যার, স্পোর্টসের ব্যাপারে বলছিলেন যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রয়াস চলছে, তো সেক্ষেত্রে নরসিংগড়ে যে আমাদের একটা স্টেডিয়াম হচ্ছে বহু বছর থেকে, এটা মানে বিগত সরকারের সময় থেকে এটা আটকে রয়েছে বা এখন আবার শুরু হয়েছে, তার অগ্রগতি কত? নরসিংগড়ে যে স্টেডিয়ামটা হচ্ছে এটা ত্রিপুরা সরকারের না, এটা পিসিএ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই অর্থ সহযোগিতা তারা করছেন। তো এটা আমাদের সরকারি দপ্তরের অধীনে নয়, তারপরেও আমরা যেহেতু স্পোর্টস রিলেটেড আপনারাও জিজ্ঞাসা করছেন, ক্রিকেটটা স্বতন্ত্র বোর্ড তারা তাদেরটা করে, তারপরেও গভর্নমেন্ট নজরদারি রাখছে। আমার যতটুকু ধারণা হয়তো 5-6 মাসের মধ্যে তারা কমপ্লিট করে দেবে। ভবিষ্যৎ কর্মা দপ্তরের টিআই এর জন্য ইমপ্লিমেন্ট হয়েছে, এটা কতটুকু কি অবস্থায় আছে? এটাও আন্ডার প্রসেস, সেটা দেখছেন। এটার কিছু কমপ্লেইনও রয়েছে অনেকের, আবার এটা নিয়ে গিয়েও রয়েছে, এগুলো দেখছেন দপ্তর, সেগুলো সময় বলবে কি করবে। আর আরেকটা বিষয় আমি বলা হয়নি, আমরা এবার আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর থেকে আমরা পত্র পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছি, আর আমরা সবার কাছে আপিলও করেছিলাম এই হল থেকে, এই মিডিয়ার মাধ্যমে, যে আমরা সমস্ত ক্লাবগুলোকে অনুরোধ করেছি নেশামুক্ত ত্রিপুরা নির্মাণের ক্ষেত্রে সবাই যেন অংশীদার হয়। এবার দুর্গাপূজার মাধ্যমে আমরা ক্লাব, সার্বজনীন পূজা মণ্ডপ সবাই যেন অধিক থেকে অধিকতর আমরা প্ল্যাকার্ড, হোর্ডিং, পথনাটকের মাধ্যমে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করি। তার জন্য যারা খুব ভালোভাবে করবে এই ধরনের আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা প্রত্যেক জেলা ওয়াইজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে
তাদেরকে আমরা সংবর্ধিত করব এবং আর্থিকও তাদেরকে একটু সাহায্য করব এবং তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে যারা বেস্ট দিনে সামিল হবে। তো আমি আপনাদের মাধ্যমে আবারও বলছি, এর জন্য আমরা একটা অ্যাপসও তৈরি করেছি। সেই অ্যাপসের মাধ্যমে তারা গিয়ে তাদের পুজো মণ্ডপের ফটোগ্রাফ বা তারা কি করছে সেগুলো আপলোড করতে পারে। জাতীয় যুব 22 থেকে 27 নম্বর জাতীয় যুব প্রতিযোগিতা হবে, কোথায় হবে এবং কোন রাজ্য আন্ডার 17 স্কুল লেভেল আন্ডার 17 গোটা ভারতবর্ষ থেকে প্রত্যেক রাজ্য থেকেই আসবে এবং সেটা এখন স্থান নির্ধারণ আগরতলাতেই হবে। তো আগরতলাতে আমাদের যে রয়েছে, যেমন আমাদের এনআরসিসি রয়েছে, যেখানে যেখানে রয়েছে থাকা বা করার সেখানেই হবে। তো এখনো ফাইনাল সবকিছু হয়নি, আপনাদেরকে তারিখটা আমি অ্যাডভান্সে বললাম। গার্লস বয়েজ দুটোই রয়েছে, গার্লস বয়েজ দুটোই রয়েছে। আর কিছু বাস দিয়ে তৈরি করছিল। উপরে একটা জিম আছে, জিম আসছে উপরে, মাঝখানে কনফারেন্স হল বানাইছে না, বুঝা আসতেছি না পুরা বুঝে সামনে আছে মূর্তি যেটা বলি তাই যে পুরো আর কইছে ইহান্তিক তো স্টার্ট মানে প্যান্ডেল পুরা মূর্তি পুরা আগুন গেছে প্যান্ডেল কমপ্লিট আসলো তো অনেক একদম টোটালি কমপ্লিট আছে। কেমনে কি করে আলো করব বলা যায় না নিয়ম বুঝতে টাকাটা এখানে তারটার দিকে একটু নিচে আসলে, তারটার দিকে একটু নিচে উপরে, তারটার দিকে একটু নিচে আসলে। সেখানে পূজা হচ্ছে, যতগুলি পূজা হচ্ছে যে গ্রামের সামনে তারগুলির কাছাকাছি
আমাদের অফিসারও আছে ধরে নিলাম তার লোকে আছে, তার লোকে কিছু লাগা, তার লোকে কি ছল লাগতে পারবে না? আমার বক্তব্য তো তারের লোকে নর্মাল এই তার কামান এই তারের সাথে যদি আমার ছলের ঘর থাকে কি হবে? আমার তো বক্তব্য তাইলে তাইলে উপরের থেকে নিচের থেকে তো আগুন লাগবে না, নিচের থেকে কিন্তু আগুন লাগবে ক্লিয়ার। এবং উনুন আছে নাই, আগুন উপর থেকে হয়েছে। আর ফল্ট কার কি এইটা ম্যাটার না, কিন্তু ঘটনাটা হয়েছে হ্যাঁ কার ফল্ট এটা বড় কথা। বড় কথা হলো রুটটা কি না, এই কারেন্টের থেকে কারেন্ট থেকেই কিন্তু কারেন্টটা আগুনটা লাগে। আগুন লাগবে তার আগে কিন্তু আমরা লাইনটা আরে তাহলে কোথেকে আগুন আসবে? আরে ভাই আগুন করতে আসবে তখন কিন্তু এই কিন্তু আপনাদের লোক আছে, কিন্তু লোক আছে তো লোক থাকতে আগুনটা লাগবে। নমস্কার। শারদোৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয় সেদিকে আমাদের সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুতগতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। তাই দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। দেবীর দশভুজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। আমাদের এই বাজেট অধিবেশন, এই অধিবেশনে আমি ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সমবায় দপ্তরের একজন মিনিস্টার হিসাবে কয়েকটি আমি আপনার সঙ্গে আজকে এই সাধারণ সভাতে আলোচনা করব। বিশেষ করে আজকে এই সমবায় দপ্তর আপনারা সবাই অবগত আছেন। বিশেষ করে সমবায় যে আন্দোলন করার বিষয় এবং উদ্দেশ্য, আমাদের ভারত যখন আমরা স্বাধীনতা লাভ করি, স্বাধীনতা লাভের পরে আমাদের দেশ যখন স্বাধীন হয়, তখন থেকে আমাদের এই সমবায় দপ্তর
এটা দেশের সমস্ত নাগরিকের জন্য, বিশেষ করে গ্রাম ইউনিয়ন এলাকায় যারা বসবাস করেন তাদেরকে কিভাবে অর্থনৈতিক সহযোগিতা এবং অর্থনৈতিক শক্তিশালী করা এবং বিভিন্ন এই দপ্তরের মাধ্যমে মানুষকে রোজগার দেওয়া এবং এলাকা উন্নয়ন করা, সেটা লক্ষ্য। আজকে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দেশের যিনি এই দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে। উনি অল্প সময়ে উনি যখন দায়িত্ব নেই, বিগত দিনে এই সমবায় সেপারেট কোনো ডিপার্টমেন্ট ছিল না। আজকে এই সমবায় আজকে ভারত সরকারের একটা অন্যতম একটা দপ্তর হিসাবে যিনি দপ্তরের মন্ত্রী, যিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন। অল্প সময়ে উনি যেইভাবে এই সমবায় দপ্তরটাকে একটা সুন্দর পলিসি এবং বিভিন্ন রাজ্যে দেশের অর্থনীতিটাকে যেগুলো ভাবে হোক শক্তিশালী করার ক্ষেত্রে একটা অঙ্গ হিসাবে এই সমবায় দপ্তর কাজ করছে। আজকে আমি অবাক হলাম যে এত বছরের পরে ধর্মনগরে একটা কোঅপারেটিভ সোসাইটি যে বার্ষিক সাধারণ সভা, সেটা আমাদের যারা এই কোঅপারেটিভ যারা সদস্য রয়েছে, যারা মেম্বার্স রয়েছে, আজকে আমাদের এই সাধারণ সভা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানা দরকার। আমি শুনেছি বিগত বহু বছরের পরে আজকে এই আমাদের আপনারা যে কোঅপারেটিভ চালাচ্ছেন, এই কোঅপারেটিভের যে পরিকাঠামোগুলি বিগত দিনে বেশি কিছু এই এলাকা মানুষের জন্য কাজ করেনি, তথা 2018 আগে। আজকে প্রায় এই কোঅপারেটিভ সোসাইটির প্রায় 99 জনের কাছাকাছি সদস্য রয়েছে। সত্যি আমাদের মানসিকতা এবং আমাদের যে কর্তব্য, সেটা বিগত দিন থেকে, বিগত আমাল থেকে আমরা আজকে পর্যন্ত নিজের যে মানসিকতা সেটাকে সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা এগিয়ে আসতে পারিনি। আমি প্রায় প্রত্যেকটা আমাদের প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি যে ডিস্ট্রিক্টে যে ডিভিশনে রয়েছে সেই জায়গাতে আমরা প্রত্যেকটা সময় আমরা যাই এবং আমি দায়িত্ব পাওয়ার পরে বিশেষ করে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই সমবায় দপ্তর বা সমবায় দপ্তরের মাধ্যমে বা সমবায় দপ্তরের সহযোগিতায় কি কি কাজ করছে এবং কি কি সোসাইটি আছে সেটা আমরা খবর এবং প্রায় রিভিউ মিটিং প্রায় সময় আমরা করতাম। দেশে আমরা প্রায় অন্যান্য রাজ্যতে আমরা বলি যে গুজরাটে প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী গুজরাট থেকে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাট থেকে। আজকে কেন গুজরাট এত উন্নত হয়েছে, আজকে কেন মহারাষ্ট্র এত উন্নত হয়েছে, আজকে কেন পাঞ্জাব এত উন্নত হয়েছে, আজকে কেন হরিয়ানা এত উন্নত হয়েছে, আজকে বিভিন্ন রাজ্য যদি দেশের মধ্যে আমরা যদি তাকিয়ে দেখি, অন্যান্য রাজ্যের মধ্যে এটা উন্নত হওয়ার কারণ এই সমবায় দপ্তর এবং সমবায় সমিতি যথেষ্ট এটা দায়িত্ব নিয়ে এটা অঙ্গ হিসেবে কাজ করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের যে সমবায় সমিতি বা সমবায় দপ্তর বিগত দিনে 2018 আগে পর্যন্ত যতগুলি আমরা রিপোর্ট পেয়েছি আমাদের হাতে এসেছে,
সমবায় দপ্তরে বিভিন্ন সোসাইটি রয়েছে, প্রত্যেকটা সোসাইটিতে 2018 আগে সমস্ত সোসাইটিতে শুধু লস 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 লস। আজকে হরিয়ানা একটা রাজ্যে সমবায় দপ্তরের সহযোগিতায় একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, এটা সোসাইটি একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি রয়েছে। যেমন আমাদের রাজ্যে গুমটি ডায়েরি মিল্ক মতো হরিয়ানাতে একটা সুন্দর বড় একটা ফ্যাক্টরি রয়েছে। আমি গত মাসে যখন দিল্লিতে প্রোগ্রামে যাই, আমার দিল্লি প্রোগ্রাম ছেড়ে আমি যখন হরিয়ানাতে একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে যাই, তখন বন্ধুর বাড়ির পাশে ওই ফ্যাক্টরি ছিল। সাডেনলি আমি ওই ফ্যাক্টরিতে যখন ভিজিটে যাই, চলো দেখ হরিয়ানা में যেহেতু এসেছে একবার দেখে যাব। যখন আমি ওই হরিয়ানা একটা ডায়েরি মিল্ক মতো একটা প্ল্যান্ট, একটা ফ্যাক্টরি রয়েছে, বিটা প্ল্যান্ট, তাদের থেকে আমরা জানতে পারি তাদের অফিসারের মাধ্যমে এবং চিফ এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে হরিয়ানা প্রায় সমস্ত হরিয়ানা রাজ্যের সমস্ত মার্কেটটাকে ক্যাপচার করে রেখেছে বিটা প্ল্যান্ট। এবং দিল্লি, সমস্ত দিল্লিবাসী এবং দিল্লি মার্কেট, সেটাকেও তারা ক্যাপচার করে রেখেছে। তাদের প্রত্যেকটা বছরে আয় প্রায় 35 করোড় উপর, তাদের টার্নওভার, নেট প্রফিট। এবং তাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত আমি জানতে পারি যে তাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত যে ওই বিটা প্ল্যান্টে যারা কাজ করছে, যারা রোজগার করে কর্মসংস্থার জন্য যারা সেই কাজের মধ্যে জড়িত প্রায় 1 লাখের উপর সংখ্যা। 1 লাখের উপর আজকে কর্মচারী আছে বিটা প্ল্যান্টে যারা কাজ করে। তারপরেও তারা বার্ষিক ইয়ারলি তারা 35 করোড় তারা প্রফিট অ্যাচিভ করছে। কারণ হচ্ছে তাদের রাজ্যের মধ্যে, বা কারণ হচ্ছে তাদের যে পলিসিগুলি, তাদের মেন্টালিটিগুলি, ইকোনমিক ডেভেলপমেন্ট করা এবং আনএমপ্লয়কে কাজ দেওয়া। কিন্তু বিগত দিনে 2018 আগে পর্যন্ত আমাদের এই রাজ্যের অবস্থা দুর্ভাগ্যের সাথে বলতে হয় প্রত্যেকটা জায়গাতে গিয়ে, তারপরেও প্রায় 25 বছর মানুষ বিনা কারণে, বিনা সুবিধায় মানুষ সমর্থন করে তাদেরকে 25 বছর রেখেছে এই রাজ্যের মধ্যে বিগত দিনে। গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সঙ্গে একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আমাদের সমবায় দপ্তরের সহযোগিতায় রুদ্রসাগর উদ্বাস্ত কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রোগ্রামটা তারা বাৎসরিক প্রোগ্রাম এবং বাৎসরিক সে আজকে আপনারা যেভাবে প্রোগ্রামটা করছে সেরকম ভাবে তারাও গতকালকে তারা অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল জেনারেল প্রোগ্রাম তারাও গতকালকে করেছিল। ভাই গতকালকে সারাদিনে তাদের কর্মসূচির মাধ্যমে এবং কর্মসূচি সেরে সন্ধ্যাবেলায় আমাকে এবং রাজ্য সরকারের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করে তারা একটা সুন্দর প্রোগ্রাম করেছে। বিগত 1 বছরে তাদের যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের রুদ্রসাগরের উদ্বাস্ত সমবায় সমিতির মাধ্যমে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তাদের 1 বছরের যে প্রফিট ইনকাম, সেটাকে তারা ওই এলাকায় অসহায় পরিবার এবং ওই এলাকায় অসহায় যারা ছাত্রছাত্রী আছে এবং বিশেষ করে এই শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে তারা বস্ত্র বিতরণ
এবং অর্থ সহযোগিতা দান বিভিন্ন কর্মসূচি তারা করেছে। প্রায় 400 জনের উপরে তারা 10,000 করে তারা দান দিচ্ছে গতকালকে, এবং 2,000 উপরের পরিবারে তারা বস্ত্র দান করছে, এবং অসহায় ছাত্র ছাত্রীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে অর্থ সহযোগিতা দিয়ে দান করছে গতকালকে। কিন্তু 2018 আগে ওই রুদ্রসাগরের উদ্বাস্ত সমবায়িক সমিতি 18 আগে ওর লস ছিল। আজকে 18 পরে তারা ইতিহাস তৈরি করেছে। সেই রকম ভাবে গতকালকে তারা যে উদ্যোগটা নিয়েছে সেই রকম ভাবে কোনোদিনে ত্রিপুরার মধ্যে আমাদের সমবায় দপ্তর আসার পর পর্যন্ত কোনোদিনে গতকাল মতো তারা প্রোগ্রাম করতে পারেনি। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তহবিলের তারা 1 লক্ষ টাকার চেক তুলে দিয়েছে গতকালকে। সেটা হচ্ছে আমাদের মাত্র 5 বছরের মধ্যে 2 বছর করোনা মহামারীতে লকডাউন ছিল, কেউ কাজ করতে পারেনি। মাত্র আমরা কাজ করার সুযোগ পেয়েছি মাত্র 3.5 বছর। পলিসিগুলি আমাদের মানসিকতা এবং পলিসি সেটা যদি ঠিক না থাকে আপনি যতই চেষ্টা করুন কোনোদিনও সম্ভব হবে না। বিগত দিনের মানসিকতা যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা সম্ভব না। আমি শুনতে পেরেছি এই বিল্ডিংটা 2018 আগে ছিল না, আজকে মাত্র 3.5 বছর সুযোগ পেয়েছি কাজ করা এই ধর্মনগর আমাদের কোঅপারেটিভ প্রাইমারি সোসাইটি। আজকে 3.5 বছরের মধ্যে যদি এইরকম মানসিকতা নিয়ে যদি এই সুন্দর একটা প্রজেক্ট তৈরি করতে পারে তাহলে বিগত দিনে পারছে না কেন? বিগত দিনে করার মতো মানসিকতা ছিল না কেন? আমরা যখন সত্যি কথা বলি তখন মানুষে কিছু অংশ মানুষ সেগুলিকে সহজ ভাবে মানতে পারে না। এবং আমি অনুরোধ রাখবো আপনারা নতুন মেম্বারশিপ ইনক্লুড করার ক্ষেত্রে আপনারা সেগুলি পলিসিগুলি তৈরি করুন। আজকে প্রায় 100 জন মেম্বারশিপ মধ্যে প্রায় 40-45 জন মেম্বার মনে হয় নমস্কার। শারদোৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয় সেদিকে আমাদের সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুতগতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। তাই দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক।
দেবীর দশভুজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। নমস্কার। শারদোৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক, বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয় সেদিকে আমাদের সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুতগতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। তাই দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। দেবীর দশভুজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। और पूजा की बहुत बहुत शुभकामनाएं। इस बीच में दो एक इम्पोर्टेंट गतिविधियां हुई हैं। हमारे माननीय मंत्री जी कुछ अर्जेंट इश्यूज को लेकर दिल्ली में गए थे। वहां पर सारे जो कंसर्न यूनियन मिनिस्टर्स हैं उनके साथ व्यक्तिगत रूप से मुलाकात करके उन इश्यूज के ऊपर चर्चा की है और अधिकांश मामलों में हम लोगों को पॉजिटिव मिला है। इसके अलावा सामने हम लोगों के पूजा और विजयादशमी का भी बहुत बड़ा पर्व है। ऐसे मौके पर फिशरीज डिपार्टमेंट की ओर से हम लोग कुछ विशेष पदक्षेप लेते हैं। उसके बारे में भी माननीय मंत्री जी आप लोगों के साथ शेयर करेंगे हम लोग क्या करने जा रहे हैं। तो इन शब्दों के साथ मैं माननीय मंत्री जी को निवेदन करता हूँ कि वे अपना पक्ष रखेंगे और जैसा आप चाहते थे शॉर्ट में, तो आज के सहयोग से वैसा ही करने वाला है। সবাইকে নমস্কার। সাংবাদিক বন্ধু, আপনারা যারা আজকে আমাদের এই প্রেস বার্তায় উপস্থিত হয়েছেন, প্রথমে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আর মাত্র দুদিন বাকি। দুদিন পরে আমাদের দীর্ঘ প্রতীক্ষা
কমপ্লেক্সে আমরা মাছ বিক্রয় কেন্দ্র করব। তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সবাইকে জানাতে চাই, বিজয়া দশমীর দিন কাঞ্চনপুর এসএফ অফিস কমপ্লেক্সে আমরা সেখানে অফিস কাউন্টার আমরা করছি। পানিসাগর এসএফ অফিস কমপ্লেক্সে থাকবে। গঙ্গানগর, যেটা ধর্মনগর সাব ডিভিশনের আন্ডারে রয়েছে, সেখানে গঙ্গানগর এফবিএফ অর্থাৎ ফিশ বোর্ডার ফার্ম যেটা রয়েছে সেখানে থাকবে। ধর্মনগর ফিশারি অফিসের সামনে থাকবে। আর কমলপুরের আবাঙ্গা আমাদের যে সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি রয়েছে সেখানে থাকবে। ফিশারি অফিস কমপ্লেক্সের মধ্যে ওপেন হবে কাউন্টার। শান্তির বাজারের মৌরিপুরে হবে একটা, সেখানে মৌরিপুর বাজার এবং বাইকুড়া ফিশ সেল কাউন্টার। বাইকুড়াতেও আরেকটা আমরা রেখেছি, একটা বাইকুড়া বাজার, একটা মৌরিপুর বাজার, দুই জায়গাতে আমাদের শান্তির বাজারে থাকবে ওপেন। উদয়পুরের অমর সাগর, যেটা আমাদের বড় ওয়াটার বডিজ রয়েছে, সেখান থেকে আমরা দুইটা কাউন্টার করছি সেখানে ইন দ্য অফিস অফ এসএফ উদয়পুর অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি উদয়পুরে আমরা দুইটা কাউন্টার করছি। ধনী সাগর যেটা আমাদের রয়েছে, ধনী সাগরে আমরা দুইটা করতে যাচ্ছি, সেটা হবে উদয়পুর যেটা আমাদের ফিশারি অফিস রয়েছে সেখানে একটা হবে, আরেকটা হবে ফিশারি অফিস অফ কিল্লা ব্লকে আরেকটা অফিস আছে, সেখানে আমাদের সেল কাউন্টার ওপেন করব। এর সাথে দলাইয়ে যেটা আমাদের রয়েছে সিইও এফএফডিএ, সেখানে আমরা করমচড়া এবং জওহরনগর এই দুই জায়গাতে, একটা করমচড়াতে একটা জওহরনগর, সেখানেও মাছের। আরেকটা রয়েছে ওয়েস্টের ক্ষেত্রে, যদিও এটা ওয়েস্টের আন্ডারে রয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা সিপাহী জোড়াতে পড়ে। কলমচড়া যেটা বংশনগরের আন্ডারে পড়ে, সেই কলমচড়া আমাদের যেটা ফার্ম অফিস রয়েছে, ফিশারি ফার্মের অফিস, সেখানে আমরা আরেকটা বিক্রয় কেন্দ্র খুলছি। কমলাসাগরের ক্ষেত্রে থাকবে কমলাসাগর ফিশ বোর্ডার অফিস, সেখানে আমরা বিক্রয় করব। এর বাইরে কুমারঘাট সাব ডিভিশনে থাকবে কুমারঘাট আরএফবিআর অফিস, ফটিকা এফএস সার্কেল অর্থাৎ ফিশারি যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্কেল অফিস রয়েছে সেখানে থাকবে আরেকটা। মোহনপুর থাকবে লেম্বুছড়া এফএসসি, লেম্বুছড়া ফিশারি সুপারিনটেন্ডেন্ট কমপ্লেক্স, সেখানে অফিসের মধ্যে থাকবে। চাকমাঘাট এসএফ অফিস কমপ্লেক্সে থাকবে, এটা তেলিয়ামুড়াতে। গন্ডাছড়াতে থাকবে সারভা এফবিএফ কমপ্লেক্স। উদয়পুর আরএমডিগিতে থাকবে আরএমডিগি ফার্ম অফিস উদয়পুর, সেটাও একটা কাউন্টার আমরা করছি। তো মোট যেটা আমাদের টার্গেট রয়েছে প্রায় 7 থেকে 8,000 কেজি মাছ, 3-4টা ভ্যারাইটি থাকবে, যেমন কাতলা মাছ থাকবে, রুই মাছ থাকবে, ব্রিগেড থাকবে, কাটিউ থাকবে এবং সিলভার। এই 4 থেকে 5টা ভ্যারাইটির মাছ সেদিন আমরা যে কাউন্টারগুলি আপনাদেরকে বললাম সেই কাউন্টারের মধ্যে আমরা বিক্রয় করব। এর বাইরে আমাদের আগরতলা যেটা এপেক্স বডি রয়েছে ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে,
তার অধীনে আপনারা জানেন গত পয়লা বৈশাখে আমরা বিক্রি করেছি, সেখানেও আরেকটা কাউন্টার থাকবে আমাদের গুলবাজার, সেখানে ইলিশের ব্যবস্থা থাকবে, সাথে সাথে বাগান মাছ যেটা আছে সেটারও ব্যবস্থা থাকবে। আমি আপনাদের মাধ্যমে মাছের রেটটা বলে দিতে চাই। রুই মাছের যেটা রেট থাকবে, যেটা 1 কেজির নিচে হবে ওজন, তার রেট থাকবে 160 টাকা প্রতি কেজিতে। 1 কেজি থেকে 2 কেজির নিচে যে মাছ থাকবে তার রেট হবে 220 টাকা প্রতি কেজি। 2 কেজি এবং তার উপরে যেটা মাছ হবে তার রেট থাকবে 320 টাকা করে। আমাদের কার্পির ক্ষেত্রে সেটা হচ্ছে 1 কেজির নিচে যেটা সেটা 220 টাকা, 2 কেজির নিচে হবে 260 টাকা, 2 কেজির উপরে যেটা হবে তার রেট হবে 320 টাকা। রিগেল কিংবা গ্লাস কাপ যেটা আমরা বলছি, কিংবা সিলভার কাপ, তার যেটা মূল্য আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে 1 কেজির নিচে 150 টাকা, 2 কেজির নিচে সেটা হবে 200 টাকা, এবং 2 কেজির উপরে যেটা তার মূল্য থাকবে 300 টাকা। তো এটা হচ্ছে আমাদের যে দশমীর দিন যে আমরা মাছ বিক্রয় করছি, কোন কোন জায়গাতে আমরা করছি তার স্থান আমরা বললাম, তার মূল্য আপনাদেরকে বলেছি, এবং হয়তোবা একটা পার্টিকুলার এলাকাতে যত মানুষ রয়েছে প্রত্যেকের চাহিদা পূরণ হবে না, তবে কিছু মানুষের জন্য চাহিদা আমরা পূরণ করতে পারি লোকাল মাছের মাধ্যমে। এবং আমাদের যেটা খুব বেশি ডিমান্ড রয়েছে, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল কিংবা সিলভার কাপ লোকাল সবাই খেতে চায়, তো তার চাহিদা পূরণ করার জন্য কিছু একটা প্রয়াস ফিশারি ডিপার্টমেন্ট নিয়েছে। এর বাইরেও আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে যাতে আমাদের রাজ্যের মানুষের কাছে মাছ আমরা সরবরাহ করতে পারি, তার জন্য প্রয়াস চলছে। যদি আমরা বাড়াতে পারি ইন দ্য মিডটাইম, সেটারও প্রয়াস আমরা জারি রেখেছি। এর বাইরে ইলিশ মাছ যেটা আপনারা জানেন গত বছর আমরা দিয়েছিলাম, সেখানে গুলবাজারে যেটা আমাদের অ্যাপেক্স অফিস রয়েছে, অ্যাপেক্স, সেখানে অ্যাপেক্স বডির মাধ্যমে সেখানেও আমাদের ইলিশ মাছের কাউন্টার সেম জায়গাতে এই বছরও থাকবে। গত বছর যে রেট ছিল সেখান থেকে আরো কিছুটা এবার রেট আমরা কম করেছি। এটা রেটটা কিছুটা রেট কম হবে, মোটামুটি সেম থাকবে, তবে 10-20 টাকা আমরা আরেকটু রেট কম করেছি ইলিশ মাছের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের আজকের যেটা দশমী উপলক্ষে যে বিষয়, আমাদের বিশেষ একটা মেসেজ রাজ্যবাসীর জন্য। আমরা আশা করি আমাদের যতগুলি কাউন্টার আমরা করছি, কাঞ্চনপুর, পানিসাগর, ধর্মনগর, কমলপুর, খোয়াই, শান্তিবাজার, উদয়পুর, ধলাই, সিইওএফডি, তারপর আমাদের ওয়েস্ট ত্রিপুরার আন্ডারে কুমারঘাট, ফটিকরাই, লেম্বুচড়া, মোহনপুর, তেলিয়ামুড়া, চাকমাঘাট, অমরপুর, ফটিকসাগর, গন্ডাচড়া, শর্মা এফডি, উদয়পুর, আরএমদিঘি, এই সমস্ত জায়গাতেই আপনারা সকাল মোটামুটি 9টার পর থেকে আপনারা মাছ পাবেন। আপনারা যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সেই দিন অবশ্যই আমাদের ফিশ কাউন্টার থেকে আপনারা মাছ নেবেন। তো এটা ছিল আমাদের আজকের বিশেষ ফিশারি ডিপার্টমেন্টের যেটা আমরা উদ্যোগ নিয়েছি দশমীকে উপলক্ষ করে। থ্যাংক ইউ। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা মাননীয় সচিব বলেছেন আপনাদেরকে। রিসেন্টলি আপনারা জানেন আমরা দিল্লিতে গেছি অফিসিয়াল ভিজিটে। আমাদের কেন্দ্রীয় যিনি মন্ত্রী ফিশারি আইডিটি ডিপার্টমেন্টের সম্মানিত পুরুষোত্তম রূপালাজি, ওনার সাথে আমরা দেখা করেছি এই মাসেরই 12 তারিখ সকালবেলা, এবং দেখা করার পর আমাদের 11 তারিখ আমরা দেখা করেছি ওনার সাথে, এবং দেখা করার পর যে বিষয়গুলি আমরা আলোচনা রেখেছি ওনার কাছে, সেটা হচ্ছে আমাদের উদয়পুরে আপনারা জানেন একটা ফিশারি ট্রেনিং সেন্টার আছে, সেটাকে আপগ্রেডেশন করে যেন রিজনাল ট্রেনিং ইনস্টিটিউশন তৈরি করা যায়, অর্থাৎ পুরো নর্থ ইস্টের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউশন খোলা যায়। তার জন্য 50 কোটি 8 লক্ষ টাকার আমরা প্রজেক্ট ওনার সামনে রেখেছি, উনি সেটাকে লক্ষ্য করে দেখেছেন। তার বাইরে রাজ্যের বিভিন্ন জায়গাতে মাছের চাষের মাধ্যমে মাছের প্রোডাকশন বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গাতে আমাদের ফিশ কালচার টেকনিক্যাল সাপোর্টের জন্য আমরা আরেকটা 11 কোটি 90 লক্ষ টাকার প্রজেক্ট সাবমিট করেছি। 3 নম্বরে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে যেগুলি আনইউটিলাইজড ওয়াটার বডিজ রয়েছে, পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে, সেগুলিকে ব্যবহার করে যাতে আরো বেশি মাছ চাষ বৃদ্ধি করা যায়, তার জন্য 25 কোটি টাকারও আরেকটা প্রজেক্ট আমরা দিয়েছি, এগুলিকে রিজুভেনেশন করার জন্য, রিভাইভ করার জন্য। এর বাইরে আরেকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ ডিসিশন বলি, যেটা আমরা অলমোস্ট এটা আমরা পজিটিভ বার্তাও পেয়েছি, সিগন্যাল পেয়েছি। আমরা ফিশারি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে
প্রথমবার রাজ্যে আমরা একটা ইনোভেটিভ প্ল্যান নিয়েছি যে টু সেট আপ এন ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক in Tripura for the first time with the financial assistance of Government of India under CSS PMMSY during the year 2023 and 24. অর্থাৎ একটা জায়গাতে সমস্ত কম্পোনেন্টকে যুক্ত করে অ্যাকোয়া ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, একটা পার্কের মতো হবে যেখানে মাছ চাষ হবে, মাছ বিক্রয়ের জায়গা থাকবে, স্টোরেজের ব্যবস্থা থাকবে, কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকবে, রোড কানেক্টিভিটি, ট্যুরিজম সেখানে ডেভেলপ হবে, এরকম সবকিছু মিলিয়ে একটা প্রজেক্ট আমরা সেন্টারের কাছে রেখেছি যেখানে প্রায় 99 কোটি টাকা ব্যয় হতে পারে। তো তার জন্য আমরা ঊনকোটি জেলার 17 মিয়ার হাওর আপনারা নাম শুনেছেন, এটা নিয়ে দীর্ঘদিন যাবত অনেক রাজনীতিও হয়েছে বিগত সময়, কিন্তু এটা অনেকটা লোল্যান্ড যেটাকে ফিশারির জন্য অনেক বড় প্রজেক্ট তৈরি করা যেতে পারে। তো আমরা স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করেছি, তারাও অত্যন্ত এক্সাইটেড এবং আমরা আশা করছি আগামী দিন হয়তো খুব রিসেন্টলি এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক এটা হয়তো আমরা সেকশন পেয়ে যাব এবং সেখানে আমরা ঊনকোটি জেলাতে একটা বড় মানে ধরনের একটা মাছের আমরা চাষ সাথে মাছের উৎপাদন বৃদ্ধির একটা কেন্দ্র আমরা তৈরি করতে যাচ্ছি, সেটাও আমরা সেখানে রেখেছি। জায়গাটার নাম কি স্যার? জায়গাটার নাম এটা চণ্ডীপুর 17 মিয়ার হাওর, এটাকে হাওড়ে বাজার বলে, হাওড়ে বাজার এলাকা 17 মিয়ার হাওরে এখানে আমরা প্রজেক্ট সাবমিট করেছি। তো মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে খুব পজিটিভলি রেসপন্স করেছেন এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যে সেই প্রজেক্টের আমরা স্যাংশন পাবো। এর বাইরে যেহেতু এআরডিডি ডিপার্টমেন্টের ওনার কাছে আছে, আমরা এআরডিডি ডিপার্টমেন্টকে আরো বেশি ডেলে সাজানোর জন্য রিসেন্টলি আমরা পরিকল্পনা নিয়েছি। আমাদের যে আরকে নগর কলেজ রয়েছে সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ইন্টারনাল স্ট্রেংথেনের জন্য প্রায় 57 করোড়ের একটা আমরা প্রজেক্ট চেয়েছি, যাতে একটা ভার্টিক্যাল এক্সটেনশন আমরা করতে পারি, কনস্ট্রাকশন যেগুলি বাকি আছে সেগুলি করতে পারি, তার জন্য আমরা প্ল্যান দিয়েছি। আমাদের রাজ্যে আপনারা জানেন ভেটেরিনারি ইউনিভার্সিটি, সেন্ট্রাল ভেটেরিনারি ইউনিভার্সিটির জন্য এর আগেও আমরা কথা বলেছি, এবারও এটাকে আমরা আবারও দাবি সনদের মধ্যে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি ত্রিপুরা রাজ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটি ভেটেরিনারি স্থাপন করা যায়, তার জন্য একটা দাবি রেখেছি। আপনারা জানেন আমাদের এমবিইউস অর্থাৎ মোবাইল ভেটেরিনারি ইউনিটস আমাদের রাজ্যে 13টা রয়েছে, যেখানে আমাদের পশুধন আছে, অর্থাৎ গরু ছাগল যে কোনো সিরিয়াসলি যদি কেউ অসুস্থ হয় তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি রয়েছে। 1962 তে কেউ যদি ফোন করে তাহলে সেই ফ্যাসিলিটি আমরা এক্সটেন্ড করি। তো বর্তমানে 13টা রয়েছে এবং আমাদের রাজ্য বেশিরভাগ জায়গা পাহাড়ি এলাকা, তো একই একটা অ্যাম্বুলেন্সে একটা ডিস্ট্রিক্ট কভার করাটা খুবই অসম্ভব ব্যাপার। এই জন্য আমরা মাননীয় মন্ত্রীর কাছে দাবি রেখেছি যে আমাদের প্রত্যেকটা ব্লকের জন্য একটা অ্যাম্বুলেন্স ফর ইচ ব্লক আমরা ডিমান্ড রেখেছি, সেটাকে উনি পজিটিভলি রেখেছেন এবং আমরা আশা করছি আগামী দিন সেই প্রজেক্টগুলি আমাদের স্যাংশন হয়ে যাবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা জানেন এসসি ওয়েলফেয়ারও আমার কাছে রয়েছে। রিসেন্টলি বেশ কিছু জায়গাতে আমরা আমাদের নোটিশে এসছে যে প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেগুলি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা গরিব ছাত্রছাত্রীদের প্রদান করি, তো কিছু ছাত্রছাত্রীরা নাকি তাদের স্কলারশিপের টাকা পাচ্ছে না। তো এখানে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। অ্যাকচুয়ালি এনআইসির সাথে যে সমস্ত ডকুমেন্ট ছাত্রদের সাবমিট করার কথা তারা ডিউ টাইমে সমস্ত প্রপার ডকুমেন্ট সাবমিট করেনি, যার কারণে আমাদের রাজ্যে প্রায় 2 থেকে 2.5 হাজার স্টুডেন্টের, সেটা প্রি মেট্রিক হতে পারে, পোস্ট মেট্রিক হতে পারে, ওয়ান টাইম ফিনান্সিয়াল হতে পারে, প্রভিশনাল কোর্সের জন্য যে স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমরা দিয়ে থাকি সেটা হতে পারে, সেগুলি তারা পাচ্ছিলেন না, যার ফলে বিভিন্ন সময় তারা ডাইরেক্টরেটে এসে তারা আন্দোলন করছিলেন, দেখছি কোথাও দাবি রাখছেন। তো এই বিষয়গুলিও আমরা সিরিয়াসলি আমাদের যিনি এসসি ওয়েলফেয়ার তথা সোশিয়াল এম্পাওয়ারমেন্ট এন্ড সোশিয়াল জাস্টিস ডিপার্টমেন্টের যিনি প্রতিমন্ত্রী আছেন এবং দপ্তরের সচিব, যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী মধ্যপ্রদেশে উনি ডক্টর বীরেন্দ্র কুমার, উনি আমাদের দপ্তরের মন্ত্রী, যেহেতু ওনার রাজ্যে ইলেকশন মধ্যপ্রদেশে, তার কারণে নির্বাচনী ব্যস্ততার কারণে উনি ছিলেন না, তবে দপ্তরের সমস্ত সচিবকে উনি ডাইরেকশন দিয়েছেন। সমস্ত কনসার্ন অফিসার যারা ছিলেন, আমাদের রাজ্যের যিনি প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনিও ছিলেন, আমরা প্রায় 1 ঘন্টা মিটিং করেছি এটার উপর এবং 1 বাই 1 টপিকের উপর ডিসকাশন হয়েছে এবং ওনারা আমাদেরকে এসুরেন্স দিয়েছেন উইদিন দ্য ভেরি শর্ট পিরিয়ড তারা সমস্ত স্কলারশিপের পেমেন্ট তারা ডিসবার্স করবেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা নিয়ে আর কোনোভাবেই আপনাদেরকে কথা বলতে হবে না, আমরা উইদিন দ্য শর্ট পিরিয়ড আমরা সমস্ত কিছু দিয়ে দেব। তো এটা ছিল আমাদের দিল্লি ভিজিটের এট এ গ্ল্যান্স রিপোর্ট যেটা আপনাদেরকে আমরা বললাম। তো এই ছিল আজকের মূল বিষয়। আমি আবারও
যেটা প্রথমে বললাম দশমী দিনের আমাদের যে আয়োজন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে, সেটা আপনারা নিশ্চিত রেসপন্স করবেন এবং কোন কোন জায়গাতে কাউন্টার খোলা হবে সেটা আপনাদের সামনে বললাম। দিল্লি ভিজিটে আমরা কি টপিকস নিয়ে আলোচনা করেছি, কি সাবমিট রেখেছি ইউনিয়ন মিনিস্টারের কাছে, সেটা আপনাদের সামনে রাখলাম। তো সর্বোপরি আপনাদেরকে আবারও হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পুনর্বার আপনাদেরকে জানাচ্ছি। এখানে আমার কথা রাখছি। বর্তমানে রাজ্যে কৃষি দপ্তরে কতটা জলাশয় রয়েছে এবং নতুন কোন মাছ চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনারা জানলে খুশি হবেন, আমাদের রাজ্যে আমরা আমি মন্ত্রী হিসেবে জয়েন করার আগে আমাদের রাজ্যের মানে প্রত্যেক বছর মাছের যেটা উৎপাদন ছিল সেটা ছিল 70,000 সামথিং মেট্রিক টন এবং আমাদের যেটা রিকোয়ারমেন্ট, আমাদের যেটা চাহিদা রাজ্যে সেটা হচ্ছে প্রায় 1,29,000 মেট্রিক টনের মতো আমাদের মাছ প্রত্যেক বছর লাগে। এই যে শর্টফল, এটা আমরা সবসময় বাইরে থেকে নিয়ে আসি। তো আমরা এই গত 6 মাসের আমাদের যে এফোর্টস এবং আমরা যে ইনিশিয়েটিভ নিয়েছি তার কারণে আমরা দেখেছি আমাদের বর্তমানে রাজ্যে প্রায় 83,000 মেট্রিক টন মাছ আমরা রাজ্যে আমাদের উৎপাদন হচ্ছে। 70,000 থেকে প্রায় 83,000 মেট্রিক টন মাছ আমাদের উৎপাদন হচ্ছে এবং আমাদের যেটা গ্যাপ রয়েছে সেটা এখনো গ্যাপ আছে, সেটাকে পূরণ করার জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে বিভিন্ন জায়গাতে জলাশয় খননের যেমন কাজ হচ্ছে। আমরা লাস্ট টাইম আপনাদেরকে বলেছি কতগুলো নিউ ওয়াটার বডিজ আমরা খনন করেছি, কত পরিমাণ, তারপর বিভিন্ন জায়গাতে এই যে বললাম না যেগুলি পরিত্যক্ত জলাশয় রয়েছে সেগুলিকে রিভাইভ করার জন্য রিসেন্টলি আমরা বিভিন্ন মাধ্যমে আমরা সেগুলিকে রিজুভেনেট করার জন্য পরিকল্পনা নিয়েছি এবং আস্তে আস্তে সেগুলো হচ্ছে। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আগামী 1 বছরের মধ্যে পুরো রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টে একটা মানে অভূতপূর্ব একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। সেটা পুরো দেখুন, প্রথম কথা হচ্ছে যখন আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমাদের নোটিশে এসেছে যে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বিভিন্ন স্টেট থেকে পিগলেট কিংবা পিগ তারা ট্রান্সপোর্টেশনের পরে আমাদের রাজ্যে ইম্পোর্ট করছে, যেটা টোটালি ইলিগাল। তো আমরা তার উপরে সাথে সাথে বসে ডিসিশন নিয়েছি, একটা কমিটিও বানিয়েছিলাম, কমিটি দেখে সবকিছু ঠিক করে আমরা একটা নোটিশও জারি করেছি। আমরা অফিসিয়ালি গেজেট নোটের মাধ্যমে আমরা দিয়েছি যে বাইরে থেকে কোনো রকমের ইলিগাল ট্রান্সপোর্টেশন হবে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমাদের ভেটেরিনারি অফিসার বা ডক্টররা সার্টিফাইড না করছে যে সেটা ট্রান্সপোর্টেশনের জন্য ঠিক আছে, তার মধ্যে কোনো ডিজিজ নেই, কোনো এফেক্টেড নেই, ততক্ষণ পর্যন্ত এটা সেটা আমরা দিয়েছি। ডিএমকে আমরা কমিউনিকেট করেছি, পুলিশ লেভেলেও কমিউনিকেট করেছি, কিন্তু এই বিষয়টা বিশেষ করে ট্রেডে এটা চেকিং এর দায়িত্ব তো এই ডিপার্টমেন্টের না, যেহেতু এটাকে পুলিশকে অনেকটা দেখতে হবে। তো তারপরে যেগুলি আমাদের নজরে এসেছে সমস্ত কিছুতে আমরা পুলিশের সাহায্য নিয়ে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য নিয়ে সেগুলোকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু এরপরেও যদি কোথাও হচ্ছে এটা ভবিষ্যতে আগামী দিনে এটার উপর আরো সিরিয়াসলি আমরা দেখব। রেলওয়ে ডিপার্টমেন্টকেও আমরা চিঠি দিয়েছি, কিন্তু অনেক সময় কি হয় কোথাও কোথাও কেউ যদি কি বলে বাঁকাপতি কিছু করতে চায় তো যখন এটা ধরা পড়ে তারপরে আমরা বুঝতে পারি আসলে বিষয়টা। তবুও আমরা চেষ্টা করছি, আরো রেলওয়ে ডিপার্টমেন্টকেও আমরা চিঠি দিয়েছি, আবার প্রতিদিন আমরা একটা রিমাইন্ডার দেবো। পুলিশ ডিপার্টমেন্টকে আমরা বলেছি, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা আমাদের পক্ষ থেকে কমিউনিকেশন করা হয়েছে যাতে এই বিষয়ে একটু সিরিয়াসলি দেখা হয়। আমরা ফার্দার আবার চেষ্টা করবো যাতে এগুলো বন্ধ করা যায়। এটা পার্টিকুলার কয়টা নিয়ে এটাতে প্রায় এখন পর্যন্ত 250-এরও বেশি হেক্টর পরিমাণ জলাশয় আমরা করতে পেরেছি। আমার তো এটা আরো বেশি হতে পারে, কিন্তু আমরা ফাংশনাল করতে পারি যাতে এটার মাধ্যমে আগামী দিনে আরো বেশি মাছ উৎপাদন এটা আমরা
স্পেশালি এটা নিয়ে আমরা দিল্লিতেও চিঠি দিয়েছি, যাতে আমাদের বিশেষ করে যেহেতু ত্রিপুরা বাংলাদেশ খুব কাছাকাছি, আমাদের যেন এটা অ্যালাউ করা হয়। এক 2 নাম্বার আমরা কলকাতা থেকে আমরা কমিউনিকেশন করছি, কলকাতার মাধ্যমে যেন আমরা আসতে পারি। এখন আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কলকাতার সাথে আলোচনা হচ্ছে, তো তারা কোথা থেকে আসছে এটা আমরা জানি না, তবে আমরা কলকাতা থেকে আলু বাজারে রোখার জন্য যে কাউন্টারগুলি খোলা হয়, দেখা যাচ্ছে সবগুলো বাজারের মধ্যে সরকার নেই। বিভিন্ন বাজারে বাচ্চার রেঞ্জটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। আমি এখন দুর্গাপুর বাজারে কিন্তু এটা আসলে সরাসরি আমাদের বিষয় না, এটা হচ্ছে গিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব বা যারা এগুলি ল এনফোর্সমেন্ট যারা দেখে। তো আমরা তারপরেও রিসেন্টলি আপনারা হয়তো জেনেছেন যে আমরা 3 মাস আগে আমাদের জয়েন্ট ডাইরেক্টর ফিশারিকে আমরা হেড বানিয়ে একটা কমিটি, তারা যেন বিভিন্ন মার্কেটে যায়, তারা ইন্সপেকশন করে, তারপর ফরমালিটি ইউজ হচ্ছে কিনা একটা উপর ইন্সপেকশন করে। তো সব মিলিয়ে তারা একটা রিপোর্ট আমাদেরকে দিয়েছে। এটা হয় কি, কেউ কেউ সাপোজ মনে করুন সে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনলো, কেউ বাংলা থেকে আনলো, তার ট্রান্সপোর্টেশন সবকিছু মিলে একটা ভ্যারাইটিস ইয়ে থাকে। তবুও এটার উপর কন্ট্রোল করার জন্য আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি এটাকে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে এই বিষয়টাকে। কারণ আপনি কোথা থেকে ইনপুট করছেন, কি রেটে ইনপুট করছেন, তার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন। এটা তো আমরা পার্টিকুলার এত টাকা রেট বলে দিতে পারি না। সাপোজ আপনি বাইরে থেকে মাছ কিনে আনলেন, আপনি বাংলাদেশ থেকে আনছেন, আপনি কলকাতা থেকে আনছেন, আপনি গুজরাট থেকে আনছেন, তো আপনার সেখানে আপনি কত টাকা নিয়েছেন, ট্রান্সপোর্টেশন, জিএসটি সবকিছু, তারপরে আপনি রেট ফিক্সড করছেন আপনার আগরতলাতে কত টাকা বিক্রি করছেন। তো অনেকের ক্ষেত্রে ডিফারেন্ট, তো এটা আমরা এক্স্যাক্টলি ফিক্সড করে দিতে পারি না। তবুও আমরা চেষ্টা করি যাতে এটা কন্ট্রোল হয়। এই জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে কখনো আমরা লিঙ্ক করে দিই বা আমাদের মাধ্যমে কিছু মাছ আমরা বিক্রি করার চেষ্টা করি, যাতে কিছুটা লাগামটা যায়। 1 কেজির মতো যেটা, সেটা 1000 টাকার মতো পার কেজিতে পড়বে। মানে শেষ করে দেন 1000 টাকার মতো। মার্কেটই আছে। নমস্কার। শারদোৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়, সেদিকে আমাদের সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুতগতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। তাই দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। দেবীর দশভুজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি শ্রী জে কে সিনহা মহোদয়, মঞ্চে আসীন আছেন আমাদের ডিজি সাহেব, এখানে উপস্থিত আছেন শ্রী অমিতাভ রঞ্জনজি,
এবং আমার সামনে এখানে সমস্ত যারা অফিসিয়ালরা আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন বা কর্মচারীবৃন্দ যারাই এখানে আছেন, এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরাও এখানে আছেন, এমএলএ, আমাদের পবিত্র বিধানসভার সমস্ত বিধায়ক বিধায়িকরাও এখানে উপস্থিত আছেন, কর্পোরেটররা আছেন এবং যারা দূর দূরান্ত থেকে এখানে আজকের এই কর্মসূচিতে এখানে যোগদান করেছেন, বিভিন্ন ভলেন্টিয়ার্স থেকে শুরু করে বিভিন্ন স্তরের সমাজকর্মীরা এখানে যারাই উপস্থিত আছেন এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর যে একটা অনুষ্ঠান এখানে আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে রাখা হয়েছে, আপনাদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটা বার এই যে মাটির উপর দিয়ে আমরা চলে আসি, আমরা একটা বারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মাহাত্ম্য কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই, যে জিনিস আমরা কখনো ভাবি না উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ভিসির থেকে আরম্ভ করে সেই মাটি নিয়ে ব্লক লেভেলে নিয়ে আসা, এবং ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্ট থেকে আজকের স্টেট লেভেলে নিয়ে আসা, এবং সেটা কর্তব্য পথে দিল্লিতে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, যারা আমাদের নগর পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আগরতলা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির, সেখানে এনে তাদেরও যে কলস মাটি ভর্তি করে নিয়ে আসা, এই যে চিন্তাধারা, মানে আমাদের তো মানে এক এক সময় অবাক লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে চিন্তা করেন। দেশাত্মবোধের যে ভাবনা উনার প্রতিটি কথায় শব্দে আমরা দেখতে পাই। একটু আগে বলা হয়েছে এখানে বিভিন্ন সময়ে উনি যেসব প্রোগ্রাম বা যেসব কথা আমাদের সামনে রাখেন এবং তাকে অনুষ্ঠানের মাধ্যমে যে পালন করার কথা বলেন, একটা দেশাত্মবোধের ভাবনা, এবং সেটা কি যারা দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা। অদ্ভুত উনার চিন্তাধারা, এবং সেই চিন্তাধারায় আমরাও সেইভাবে আমরা চলছি এখন। এবং একটা দেশাত্মক বোধের ভাবনা, চিন্তা, চেতনা মননে স্মরণে আমরা সেটা কিন্তু এখন করছি। আমরা মানুষ কিন্তু বুঝতে পারছে। আজকে এখানে আমরা যে পঞ্চপ্রাণের যে প্লেজ আমরা এখানে নিয়েছি, যেটা আমাদের সিএস সাহেব বলেছেন যে এটা মাথায় রেখে আমাদের আগামী দিন সবসময় চলার পথে আমাদের যেন পাথেয় হয়। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের যে দেশ, এই দেশকে আমরা কোথায় আছি, আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আমি সব জায়গায় একটা কথাই আমরা বলি যে অনেক সময় আমরা when we are attacked then we are united। যখন পাকিস্তান বা চাইনা আমাদের অ্যাটাক করে, তখন আমাদের দেশাত্মক বোধের যে চেতনা ভাবনা তখন আমাদের মধ্যে আসে। কিন্তু যখন আমরা শান্তিতে থাকি তখন কিন্তু এই জিনিসটা আসে না। তো সেটা আমরা সবসময় যাতে যে ইউনাইটেড থাকার যে বিষয়, আমাদের দেশের জন্য আমাদের কাজ করতে হবে, ফার্স্ট কান্ট্রি, তারপরে অন্য কিছু, এই যে বিষয়। এবং যারা আমাদের, যাদের কারণে আমরা আজকে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি, যে গণতন্ত্রকে আমরা এখানে রক্ষা করে আমরা চলতে পারছি, তাদেরকে স্মরণ করা। যারা বলিদান হয়েছেন বিশেষ করে তাদেরকে স্মরণ করা। এই মাটির জন্য ওরা বলিদান হয়েছেন,
এর জন্য আজকে মেরি মাটি মেরা দেশ এই যে কার্যক্রম এখানে রাখা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। হর ঘর তিরঙ্গা, আপনারা সবাই জানেন যে হর ঘর তিরঙ্গা যখন সেই প্রোগ্রাম আমাদের দেওয়া হয়েছে, আমরা এর আগেও বহুবার, আমরা সবসময় 15 আগস্ট, 26শে জানুয়ারি সেগুলোতে আমরা পতাকা উত্তোলন আমরা এগুলো করে থাকি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে না, এবার সমস্ত মানুষ, জনসাধারণ নিজের পয়সা দিয়ে ফ্ল্যাগ কিনবে এবং প্রতিটা ঘরে, প্রতিটা স্কুলে, সব জায়গায় এই পতাকা নিয়ে পতাকা উত্তোলন করবেন 15 আগস্টে, সেটা কিন্তু আমরাও ভাবতে পারিনি। যখন এই প্রোগ্রাম হয় সরকারিভাবে, আমরা বসি বিভিন্নবার, বিভিন্ন সময়ে আমরা মিটিং করি, কিন্তু যতক্ষণ ধরে সাধারণ মানুষের মধ্যে না আসবে সেটা কিন্তু কোনোদিন সাকসেস হয় না। এবং সেইভাবে কিন্তু আজকের এই যে প্রোগ্রাম আমরা দেখছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে এবং সুন্দর প্রসেশন করে এখানে এসেছেন। আমি যারা আজকের এই যে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য এখানে আমাদের সরকারি দপ্তর থেকে আরম্ভ করে, আইসিএ ডিপার্টমেন্ট থেকে, লাইন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে যারাই অন্যান্য সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবীরা এখানে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আগামী দিন এই ধরনের কোনো প্রোগ্রাম যদি হয়, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সবসময় বলি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। শুধু রাজ্য, প্রতিটি রাজ্য যদি সেইভাবে প্রতিষ্ঠিত হয় তবে এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব হবে। আমরা এর আগেও এখানে বলা হয়েছে যে যেসব প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীজির, যে সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নাম, যেখানে ফালগ্রাম তৈরি হয়েছে, এখানে যারা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কথা স্মরণ করে সেখানে ওদের নাম খোদাই করা হয়েছে। সেই কর্মসূচিও আমরা এত সুন্দরভাবে আমরা করেছি। তাছাড়া এর আগে আমরা 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নাম, যেটা আমি একটু আগে বললাম, প্রতিটা যে সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা নিয়ে আমরা আগামী দিন আমরা চলবো, সেই আশা আমি করছি। এবং এখানে যারা আজকের এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং আপনাদের মঞ্চের নিচে, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। বেলাইখিন আমগানিকক সামানি বাগৈ হাস্তিনি বরমগোনাं মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানো নমস্কার। শারদোৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয় সেদিকে আমাদের সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুতগতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। তাই দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। দেবীর দশভুজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও আনন্দময় জীবন
প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। 301 সুরজ জমাতিয়া বাবন শিকদার নম্বর 303 বাবন শিকদার 303 অভিষেক দত্ত 304 অভিষেক দত্ত বিপ্লব মণ্ডল 305 বিপ্লব মণ্ডল দীপান্বিতা দে 306 স্নেহাশিস শেখ 315 স্নেহাশিস শেখ সঞ্জিত হোসেন 316 সাগরদীপ সাহা 302 শুভা মজুমদার 322 বৈশালী দেবনাথ 327 বৈশালী দেবনাথ প্রিয়তোষ দেবনাথ 329 মনির হোসেন 331 সঞ্জয় কুমার রয় সমীর ইসলাম মজুমদার 333 পৃথা দেবনাথ 334 শুভ্র রুদ্রপাল 339 বিনয় পাল 340 অনিন্দিতা দাস 341 অনুরাগ ভট্টাচার্য 344 যারা যারা অফার পাবেন আপনারা তো জানেন, সুতরাং সামনের দিকে এগিয়ে আসলে ভালো, নাম করলে চোখ চলে আসতে হবে। অনুরাগ ভট্টাচার্য 344 সুস্মিতা দেব 346 সুজন সাহা 350 অভিষেক দেববর্মা 351 দিশা রয় 355 সায়ন দেববর্মা 356 অনুপ বৈদ্য 357 চিরঞ্জিত দেবনাথ 358 মেরি ত্রিপুরা নম্বর 1629 মেরি ত্রিপুরা আপনি আপনার টোকেন নিয়ে মঞ্চে চলে আসবেন। মেরি ত্রিপুরা 1629 অভিষেক দেববর্মা দিশা রয় দিশা রয় 355 সায়ন দেববর্মা 357 অনুপ বৈদ্য 357 চিরঞ্জিত দেবনাথ 358 প্রীতম পাল 359 প্রীতম পাল নবজিৎ রয় 352 নবজিৎ রয় বিনীতা ভট্টাচার্য 367 দীপঙ্কর দে 368 রফিক বৈরাগী 371 প্রণব দত্ত 373 প্রণব দত্ত ঋতুরাজ চক্রবর্তী 376
ঋতুরাজ চক্রবর্তী 376, অস্মিতা দে 386, বিথিকা সিংহা 391, সায়ন দাস 392, দিবাকর শিকদার 399, প্রসেনজিৎ মিত্র 405, মিঠুন দাস 407, দেবব্রত দাস 420, বিশ্বজিৎ চক্রবর্তী 426, রাজীব রঞ্জন মণ্ডল 422, রেশমা বণিক 429, রেশমা বণিক। জয়ন্ত দেববর্মা 430, জয়ন্ত দেববর্মা 430, খুশবু প্রজাপতি 431, রাহুল সাহা 437, রাহুল সাহা, প্রবীর মজুমদার 438, প্রবীর মজুমদার, রাজেশ বৈদ্য 445, সুপ্রতীক নন্দী 446, সুপ্রতীক নন্দী, রূপক দে 450, টুটন সূত্রধর 467, নাসিক রায় জমাতিয়া 474, বিশাল সাহা 476, বিশাল সাহা, সুমন দেবনাথ 477, সুমন দেবনাথ, অরূপ ঘোষ 481, অরূপ ঘোষ, ইমানুল রিয়াল 491, সুরজিৎ নম 492, সৌরভ সিংহ 498, নীলেন ভট্টাচার্য 499, সুস্মিতা দেববর্মা নম্বর 507, দেবজিৎ দাস 511, পীযূষ ভৌমিক 515, সৌমিত্র পাল নম্বর 517, অভিজিৎ ঘোষ 524, সুজয় চক্রবর্তী 531, সুজয় চক্রবর্তী, অঞ্চল পাঠক 534, সৈকত মালাকার 537, নবনীতা দেবনাথ 540, অনিশ কাঞ্জি 541, প্রিয়ব্রত দেবনাথ 545, প্রিয়ব্রত দেবনাথ নম্বর 545, শুভজিৎ সাহা নম্বর 546, অঙ্কিতা চৌহান নম্বর 548, এলএন সাকমা
নম্বর 551, সাগরময় বৈদ্য নম্বর 556, দীপ মজুমদার নম্বর 557, সুখদীপ রয় নম্বর 558, রূপেশ দাস নম্বর 573, মিস্টার দেবজিৎ দেব নম্বর 574, মাধব দাস নম্বর 576, নীলাক্ষী দেবনাথ নম্বর 578, বিপ্লব বিশ্বাস নম্বর 584, বিপ্লব শুক্ল দাস নম্বর 588, রহমত উল্লাহ নম্বর 590, সঞ্জয় রূপিনী নম্বর 600, প্রীতম দেবনাথ নম্বর 603, লবচরণ দাস নম্বর 607, পিনাকি ভৌমিক নম্বর 608, মৃণাল সিংহ নম্বর 611, রনি পাল নম্বর 615, রাজেশ দাস নম্বর 619, মান্তু দত্ত নম্বর 620, সরিতা দেবনাথ নম্বর 623, সৌরভ দেবনাথ নম্বর 626, লোকদার নম্বর 631, রাজীব দে নম্বর 635, ব্রিগেড দেববর্মা নম্বর 639, নান্টু দাস লোকদার নম্বর 640, মাম্পি রয় নম্বর 645, কমল দেববর্মা নম্বর 649, বাদল গোস্বামী নম্বর 653, অসিত মজুমদার নম্বর 665, অনুপম শুক্লবৈদ্য নম্বর 668, অজয় মোদক নম্বর 669, ঈশা দেববর্মা নম্বর 671, অশ্বজিৎ মজুমদার নম্বর 676, শুভদীপ দেবনাথ নম্বর 683, আকাশ সূত্রধর নম্বর 686, পূজা দেবনাথ নম্বর 687, মনীষ পুরী নম্বর 690, জয়দীপ ঘোষ নম্বর 692, রাজেশ বণিক নম্বর 693, প্রদীপ নাথ নম্বর 696, এথিনা উচুল নম্বর 699, বিজু গো নম্বর 703, সৌরভ নন্দী নম্বর 705, সুব্রত মহাজন নম্বর 706, শৈল কুমার রয় নম্বর 805, অসিত পাল নম্বর 1040, অভিষেক সিনহা নম্বর 1470, রজত কান্তি চক্রবর্তী নম্বর 1723, জয়ন্ত ঘোষ নম্বর 1928, বাবুল চন্দ্র দেবনাথ নম্বর 1961, দারান দেববর্মা নম্বর 1974, অপূর্ব লোধ
নম্বর 1980। সুবিদ দেবনাথ, সুবিদ দেবনাথ, সুবিদ দেবনাথ, হরলাল ভৌমিক, হরলাল ভৌমিক, আচ্ছা সুবিদ দেবনাথ আসে নাই, হরলাল ভৌমিক, অসিত পাল, অসিত পাল, হরলাল ভৌমিক, প্রীতম দেবনাথ, অভিজিৎ দাস, জয়ব্রত দেবনাথ, স্বর্ণা রিয়ান, স্বর্ণা রিয়ান, স্বর্ণা, বাবার নাম কি? বাবার নাম কি? হ্যাঁ ঠিক, রূপম কুমার দেববর্মা, রূপম কুমার দেববর্মা, জয়ন্ত দেববর্মা, সুব্রত রিয়ান, বিবিজ দেববর্মা, পান্নালাল দেববর্মা, চারুলাল দেববর্মা, জিতেন্দ্র রিয়ান, রেখা দেববর্মা। পান্নালাল, পান্নালাল, টোকেন টোকেন, কি নাম? চারুবালা, চারুবালা, টোকেন, কি নাম? সুব্রত, সুব্রত রিয়ান, টোকেন, নেক্সট রূপম, ভেরি গুড, যতীন্দ্র রিয়ান, টোকেন, রেখা, রেখা দেববর্মা, জয়ন্ত দেববর্মা, বাস, থ্যাংক ইউ। প্রদীপ ত্রিপুরা, প্রদীপ ত্রিপুরা, লাল, লাল জামা, লাল জামা, দামুয়ালা ডালং, দামুয়ালা, দামুয়ালা ডালং, দীনলতা দেববর্মা, কি নাম? টোকেন, হেমন্ত ত্রিপুরা নম্বর 1523, মঙ্গল চাকমা নম্বর 1530, জ্যোতি বসু চাকমা নম্বর 1537।
দত্ত কিশোর জমাতিয়া নম্বর 1540, নিমেশ দেববর্মা নম্বর 1543, কণিকা দেববর্মা নম্বর 1547, কোয়াক্তা দেববর্মা নম্বর 1554, সজল মক চৌধুরী নম্বর 1555, পার্থজিৎ দেববর্মা নম্বর 1556, অসীম দেববর্মা নম্বর 1558, সমীর দেববর্মা নম্বর 1559, বিলেন্দ্র রিয়াং নম্বর 1563, অদম দেববর্মা নম্বর 1565, ইলি জমাতিয়া নম্বর 1566, অঙ্গরাজিং মক নম্বর 1567, শুভম দেববর্মা নম্বর 1569, গঞ্জন চাকমা 1575, অর্জুন দেববর্মা 1591, দ্বৈজেন্দ্র কলম 1595, মেরিয়া দেববর্মা 1604, মিন্টু চাকমা 1610, বাসঞ্জয় রিয়ান 1615, শাহিনী রিয়ান 1621, সেকশন দেববর্মা 1624, নেহা দেববর্মা 1626, মেরিল ত্রিপুরা 1629, প্রসেনজিৎ রিয়ান 1630, পরিতোষ দেববর্মা নম্বর 1633, মেরি জমাতিয়া নম্বর 1636, লালটুন পুই নম্বর 1641, পূজা জমাতিয়া নম্বর 1643, প্রমোদ ময় চাকমা, প্রদীপ ময় চাকমা নম্বর 1645, সাধনা হরি জমাতিয়া নম্বর 1660, রণধীর বিল নম্বর 1954, বিথেন ত্রিপুরা নম্বর 1966, পূজা টোকেন টোকেন কি নাম কি নাম টোকেনের সিরিয়াল নাম্বারটা দেখো নিতাই ভদ্র নম্বর 50, নিতাই ভদ্র যিনি আছেন একটু পরে আসবেন, নিতাই ভদ্র যিনি আছেন একটু পরে আসবেন, আমাদের এটা শেষ হয়ে যাক তারপরে আসবেন।
করছেন আগে লিস্ট করছেন না লালরিন বোমা ডাললো, লালরিন বোমা ডাললো, পীতম্বর দেববর্মা, পীতম্বর দেববর্মা, পাঁচু দেববর্মা, সমীর চাকমা, বাসরাং দেববর্মা, বীরজা মোহন ত্রিপুরা, বীরজা মোহন ত্রিপুরা, অনিম দেববর্মা, অনিম দেববর্মা, শিবকুমার মৌসুম, জোথালিয়ানা রানো, বিকাশ মুন্ডা, নরেশ কুচই, সিমন দেববর্মা, অম্বালিকা দেববর্মা, পিটার দেববর্মা, জুনা চাকমা, বিপাশা চাকমা, জরিনা চাকমা, বাদাম দেববর্মা, হায়াতি জমাতিয়া, বুদ্ধ দেববর্মা, পাঞ্চা বহু ত্রিপুরা, টোকেন দিয়ে দেন নিতাই ভদ্র, নিতাই ভদ্র, মনোকুমার দেববর্মা, নাম নিতাই ভদ্র নম্বর 50, মনোকুমার দেববর্মা নম্বর 57, তমালিকা চৌধুরী 59, অভিরূপ দাস 104। জনলিয়াম মারাক নম্বর 279, শ্রাবণ দেববর্মান নম্বর 348, রুশেন দেববর্মা নম্বর 394, অমূল্য দেববর্মা নম্বর 812, পথিকৃত দেববর্মা নম্বর 1013। পথিকৃত দেববর্মা, আপনি অফারটা নেওয়ার পর এখানে একটু থাকবেন। আমি আবার বলছি, পথিকৃত দেববর্মা 1013, আপনি অফারটা নেওয়ার পর একটু মঞ্চে আমাদের সাথে কথা বলে যাবেন। রুদ্র দেববর্মা নম্বর 1023। প্রিয়াঙ্কা দাস, সত্য সনাতন দাস, রানা দাস, অনুপ দাস। প্রিয়াঙ্কা দাস নম্বর 150, সত্য সনাতন দাস 443, রানা দাস নম্বর 465, অনুপ দাস নম্বর 553। প্রিয়াঙ্কা কি সত্য সনাতন ধর্ম,
অনুপ দাস, টোকেন টোকেন টোকেন, রুদ্র 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 টোকেন, রানা দাস টোকেন, আর কোনটা আছে? এই শেষ। অমরজিৎ দেববর্মা, অমরজিৎ আছে কিছু, অমরজিৎ, জয়দেব রুদ্রপাল, জয়দেব রুদ্রপাল গোলাঘাটি, সৌরভ শীল দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়া, সৌরভ শীল, সপ্তর্ষি নাথ চন্দ্রপুর, দেবরূপ পালিত কৈলাসর, রাজীব ঘোষ রাজধরনগর জামজুরি, মেঘাশ্রী রায়চৌধুরী, দীপজয় দেবনাথ, সালেমা, হরলাল ভৌমিক গঙ্গাগতিপুর মোহনপুর, প্রীতম দেবনাথ দুর্গানগর, অভিজিৎ দাস বাগবের তুলসীপুরা, জয়ব্রত দেবনাথ ধর্মনগর, অসিত পাল টাউন ফুলকুমারী উদয়পুর, পার্থ দেবনাথ জগৎপুর নিয়ার কালীবাড়ি, সুপ্রীতম নন্দী শ্রীনগর এডিনগর, এমানুয়েল রিয়াং কেন? আমি ডাইরেক্ট খবর ঢুকে গেছিলাম। সুবিধ দেবনাথ, কই করতে গেছিল? অমান্বিত অনিয়া, ওই যে একটা দেখছিলাম কালকে 2017 কি হবে? বৌমা আমার জল টেস্টটা পেয়েছে, আমার জন্য খবর দিয়ে ওরা এসে খাইয়ে দিয়ে প্র্যাকটিক্যাল, তারপরে অন্যের উপর ডিপেন্ড হয়ে নাই। আর টোকেন আছে অথচ অফার পাননি, হাত তোলেন। টোকেন আছে অথচ অফার পাননি, এমন কেউ আছেন কি না? আসেন, টোকেন আছে তার বলেন না কেন? আপনারা যান, যারা যারা অফার পেয়েছেন সবগুলি অফারটা দেখান তো দেখি, খামগুলি দেখান, খামগুলি দেখান। এই লাইটটা একটু ঘোরাও ভাই। যারা যারা অফার পেয়েছেন অফারগুলি আমার দিকে শো করা, ইয়েস, এরকম ভাবে সব ঠিক আছে। এখন আমাকে বলেন, টোকেন পেয়েছেন, রেজিস্ট্রেশন করিয়েছেন, অফার পাননি, একজন লোক আছে পাইছে? অফারটি দেখেন, অফার কয় তারিখের মধ্যে জমা দেবো? অফারের জমা দেওয়ার লাস্ট ডেট, অফার জমা দেওয়ার লাস্ট ডেট 24 নভেম্বর। পুজোর দিনগুলিতে বন্ধ থাকবে, লক্ষ্মী পূজা বন্ধ থাকবে, দিওয়ালি বন্ধ থাকবে। ওয়ার্কিং ডেতে জমা দিতে হবে।
নমস্কার। শারদোৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আমি হার্দিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। ধর্মীয় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। তাই উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক, বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয় সেদিকে আমাদের সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুতগতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। তাই দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলোতে সহায়তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। দেবীর দশক রোজার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমি সকল রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি। সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। এই সম্পদে 43% আসে প্রাইমারি সেক্টর, মূলত কৃষি। এই জন্য আমাদের রাজ্যের সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা চাইছি কৃষির উপরে সবচেয়ে গুরুত্ব দেওয়া এবং কৃষিতে যেন আমরা আত্মনির্ভর হতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন, দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক জায়গায় জড়ো করে দেওয়া হয় তাহলেও পর্যাপ্ত হবে না যদি যদি স্বাবলম্বী না। প্রচুর টাকা দেয়, স্বাবলম্বী না। সেজন্য আমরা স্বাবলম্বী হওয়ার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে এবং কৃষিক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবং 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এবং আমাদের রাজ্যে কত জায়গা আছে? আমাদের রাজ্যের জায়গা আছে 10,49,000 হেক্টর। তাহলে কি সব জায়গায় আমরা কৃষি করতে পারি না? কতটুকু করতে পারি? এই যে বলছি 100-র মধ্যে মাত্র 24% জায়গাতে কৃষি করতে পারি। জায়গা আছে প্রচুর, কিন্তু 10,49,000 হেক্টরের মধ্যে 24% অর্থাৎ 2,55,000 হেক্টরে কৃষি যোগ্য। তো আমাদের রাজ্যে 22 সালে মোট লোক সংখ্যা কত? 41,84,000। আমাদের খাদ্য শস্যের মোট চাহিদা কত? 9,45,000 মেট্রিক টন। এই যে আমরা বলছি টাকা দাও, টাকা দাও, টাকা দাও, সবাইকে টাকা দিলে ভাত যাবে করতে, ব্যাপারও বলে না। কৃষকরা যদি মনে করে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এটা এইভাবে আমরা করেছি। 80% বাচ্চারা যেখানে উপস্থিত হয় সেখানে আমরা এ গ্রেড দিয়েছি। যেখানে ধরুন 50% বাচ্চারা উপস্থিত হয় সেখানে আমরা বি গ্রেড দিয়েছি। যেমন 20% যেখানে বাচ্চা হয় সেখানে আমরা সি গ্রেড দিয়েছি। এগুলোকে করে আমরা নিচের থেকে শুরু করতে চাইছি। যেখানে আমরা লাস্ট গ্রেডে অর্থাৎ 5 নম্বরে যেখানে আসবে সেগুলোকে আমরা ডিসেম্বর, জানুয়ারি মাসে আমরা সেখানে স্পেশাল ড্রাইভ দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন একটা কমিটি করেছি। এখানে যারা আছি আমরা মিডিয়াতে কাজ করি, আমরাও আমাদের পরিবারের আত্মীয় স্বজন, ছোট বাচ্চারা অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়। এটা আমরা সবার জন্য, আমরাও সেখানে সামিল হব। আমরা রিকোয়েস্ট করবো আপনারাও নিজ নিজ এরিয়াতে সেটাতে সামিল হবেন। আমরা জনপ্রতিনিধি, সোশ্যাল ওয়ার্কার, অভিভাবক যারা যাদের বাচ্চারা পড়ে, যেভাবে স্কুলে এসএমসি কমিটি রয়েছে ঠিক আমরা অঙ্গনওয়াড়ির জন্য কমিটি করছি। অর্থাৎ সেখানকার অভিভাবক যারা রয়েছে
বা কোনো অফিসাররা সেখানে বসবাস করেন, সবাইকে নিয়ে একটা টিম তৈরি করছি এবং তাদের মনিটরিং এ সেই সমস্ত স্কুল চলা, এবং তারা আমরা ওই 2 মাস আমাদের কাজ থাকবে ওই সমস্ত গার্জিয়ানের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তারা যেন বাচ্চাদেরকে নিয়ে আসে। তো আমরা যেগুলো ওই নিচের থেকে শুরু করবো এগুলোকে আপগ্রেড করার জন্য, তো সেটা শুরু হয়েছে আমাদের। আমার নজরে একটা বিষয় এসেছিল মিডিয়ার মাধ্যমে, শাড়ি এবং তাদের পাঁচটা যারা পড়েন আমাদের অঙ্গনওয়াড়িতে যাদের দেওয়া হয়নি। আমি সেটা বলতে চাই 2019-20 আপনারা জানেন গোটা পৃথিবী মহামারী করোনার একটা সমস্যায় ছিল, গোটা পৃথিবীতে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, কিন্তু আমাদের ভারত সরকারও তখন আমাদের যে ফান্ডটা দেন এই অর্থাৎ কাপড় কেনার জন্য, সেই ফান্ডটা দেওয়া হয়নি। তো সেখানে লেখা হয়েছিল পত্রিকাতে যে আমাদের ব্যবস্থাপনা বা আধিকারিকরা সেরকম নয়, আমাদেরকে টাকা দেওয়া হয়নি কেন্দ্র থেকে, যেহেতু এই স্কিমগুলো কেন্দ্র সরকার চালান, তো কেন্দ্র থেকে যেহেতু টাকা আসেনি সেগুলো দেওয়া হয়নি। আগে যেহেতু টাকা দেওয়া হয়নি, এখন কেন্দ্র আমাদেরকে টাকা দিয়ে শাড়ি এবং তার 2 করে শাড়ি 5টা কেনার জন্য অলরেডি আমরা আমাদের সিডিপিও আমরা লেভেলে টাকা পাঠিয়ে দিয়েছি, স্যাংশন দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা সেগুলো কিনে নেবে। আমাদের রাজ্যে আপনারা জানেন যে সামাজিক ভাতা 30,000 নতুন সামাজিক ভাতা দেওয়া হবে, যারা মুখ্যমন্ত্রী সামাজিক প্রকল্পে 30,000 নতুন দেওয়ার অলরেডি কাজ অ্যাপ্লিকেশন নিয়ে নেওয়া হয়েছে, স্কুটিনি চলছে, খুব শীঘ্রই সেটাও আমরা দিয়ে দেব। সেটা স্কুটিনি বা যেগুলো অফিসিয়াল কাজ রয়েছে সেগুলো কমপ্লিট হলেই আমরা সেগুলো দিতে পারবো। আমাদের এখন পর্যন্ত আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন করে আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, আমরা 334 জন নতুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে আমরা এখন পর্যন্ত তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পেরেছি এবং তারা তাদের কাজে যোগ দিয়েছে। এরকম 176 জন যারা অঙ্গনওয়াড়ি হেল্পার, তারাও ইতিমধ্যে কাজে যোগ দিয়েছে, যাদেরকে আমরা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা অনেক দিন ধরে কাজ করছেন, এডুকেটেড যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদের মধ্যে থেকে 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে আমরা তাদের প্রমোশন দিয়ে তাদেরকে সুপারভাইজার করেছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো মনিটরিং করার জন্য আমাদের স্টাফ সংখ্যা কম ছিল, সেখানে আমরা 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা এডুকেটেড, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের সিনিয়রিটি বেসিসে আমরা সেখানে তাদের 100 জনকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার করা হয়েছে, তারা সেগুলো দেখছে। বাকি আমাদের আরো কিছু স্কিম আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে থাকে, যেগুলো অনেকেই সেটা জানেন, অনেকে জানেন না। জুবিনাইল জাস্টিস ফান্ড, এটা অনেক সময় মানুষের বলেন যে আসলে এটা থেকে সুবিধা কারা পায়। জুবিনাইল জাস্টিস ফান্ড থেকে এখন আমরা 2023-24 অর্থবছরে 23 জনকে আর্থিক সহায়তা করা হয়েছে, অর্থাৎ চিকিৎসার জন্য গরিব বাচ্চারা যারা চিকিৎসা করতে পারেন না, একদম অসহায় যারা, তাদেরকে কম মিনিমাম আমরা 10,000 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা অবধি এরকম 23 জন বাচ্চাকে ইতিমধ্যে আমরা চিকিৎসার জন্য সাহায্য করতে পেরেছি এবং আমরা করেছি। এরকম দিব্যাঙ্গ যারা রয়েছে, আমরা এখানে দিব্যাঙ্গ আমাদের রাজ্যে অনেকেই বলেন যে কত সংখ্যা, দিব্যাঙ্গ 14,726 জন দিব্যাঙ্গ যারা, তাদেরকে ভাতা দেওয়া হয় ইনস্ট্যান্ট। আমরা আমাদের এই গভর্নমেন্ট আসার পরে, আমাকে দায়িত্ব দেওয়ার পরে, যখনই আমরা যেখানে দেখি আমরা কোনো দিব্যাঙ্গ রয়েছেন 100% পাবার উপযুক্ত সে ভাতা পেতে পারে, আমরা ইনস্ট্যান্ট 1 সপ্তাহের মধ্যে দিয়েছি, 5 দিনের মধ্যে দিয়েছি। এরকমও ঘটনা রয়েছে, আমাদের আধিকারিকরা এত স্পিডে কাজ করেছে, 1 সপ্তাহের মধ্যে আমাদের সামনে আসার পরে সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে দিয়েছি। এইচআইভি পেশেন্টও ভাতা পান, সামাজিক ভাতা। 2036 জন এইচআইভি পেশেন্ট যারা 2,000 টাকা করে মাসে ভাতা পান। ইতিমধ্যে আমরা এই 3 মাসে আমরা আরো 83 জন এইচআইভি পেশেন্টকে ভাতা দিতে শুরু করেছি, যারা ভাতা পান, যাদের অ্যাকাউন্টে অলরেডি চলে গিয়েছে পয়সা, এরকম নতুন 83 জন। আমরা ক্যান্সার পেশেন্ট মান্থলি, এই ক্যান্সার পেশেন্ট অনেকেই জানেন না, আমরা অনেকেই জানতাম না, ক্যান্সার পেশেন্ট যারা, তারাও ভাতা পান। 2,865 জন ক্যান্সার পেশেন্ট ত্রিপুরাতে ভাতা পান। এর মধ্যে আমরা এই গভর্নমেন্ট অর্থাৎ আমাকে দায়িত্ব দেওয়ার পরে 270 জন নতুন ক্যান্সার পেশেন্টকে আমরা ভাতা দিতে শুরু করেছি, যারা ইতিমধ্যে ভাতা পান, তাদের অ্যাকাউন্টে ভাতা চলে গিয়েছে। তিনি যতদিন জীবিত 2,000 টাকা ভাতা পাবেন। এইচআইভি পেশেন্টও যারা 2,000 টাকা মান্থলি, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন গভর্নমেন্ট থেকে 2,000 টাকা ভাতা দেবে। জুবিনাইল যেটা ফান্ড রয়েছে চিকিৎসার জন্য, সেটা শুরুটা 2,000 টাকা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লিমিট 3 লক্ষ টাকা জুবিনাইল জাস্টিস ফান্ড থেকে তাদেরকে দেওয়া হয়।
ভীষণ বাৎসল্যে আমরা যারা সিঙ্গেল প্যারেন্টস অর্থাৎ বাবা নেই বা বাবা মারা গেছেন বা বাবা ছেড়ে দিয়েছেন, গরিব বাচ্চা, এই ধরনের শিশুদেরকেও আমরা 4000 টাকা করে প্রতি মাসে দেই এবং তাদেরকে আমরা হোমে রাখার ব্যবস্থা বা সে বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারে 4000 টাকা করে মাসে দেওয়া হয়, এদেরকেও আমরা দিতে শুরু করেছি। তো মোটামুটি আমরা এই কাজগুলো ইতিমধ্যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং আমাদের শ্রম দপ্তর এবং স্পোর্টস, তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যে আমরা এই কাজগুলো সফলতার সঙ্গে আমরা করেছি। আগামী দিন আপনাদের সহযোগিতা আরো করার আমাদের চেষ্টা থাকবে। আর বিশেষ কিছু যদি আর আপনাদের জানা থাকে আমাদের আধিকারিকরা রয়েছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। স্যার, এই এইচআইভি এবং ক্যান্সার পেশেন্ট যারা ভাতা পান সেক্ষেত্রে তাদের ক্রাইটেরিয়া কি থাকে? প্রত্যেকেই তো আর পান না। HIV पेशेंट्स के लिए ना ये जोड़ा एड्स कंट्रोल सोसाइटी तरफ से हमारे पास रिकमेंडेशन आना चाहिए, वो सर्टिफाई करते हैं कि ही इज और शी इज एलिजिबल। कैंसर पेशेंट के लिए स्टेट का रीजनल कैंसर सेंटर अगरतला उनके तरफ से रिकमेंडेशन। सर, ई श्रम कार्ड কতজন কে দিয়েছেন এখন পর্যন্ত? ई श्रम 8,56,000 আরো কিছু কি পেন্ডিং আছে না সবগুলো দেওয়া হয়ে গেছে? স্যার, স্পোর্টসের ব্যাপারে বলছিলেন যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রয়াস চলছে, তো সেক্ষেত্রে নরসিংগড়ে যে আমাদের একটা স্টেডিয়াম হচ্ছে বহু বছর থেকে, এটা মানে বিগত সরকারের সময় থেকে এটা আটকে রয়েছে বা এখন আবার শুরু হয়েছে, তার অগ্রগতি কত? নরসিংগড়ে যে স্টেডিয়ামটা হচ্ছে এটা ত্রিপুরা সরকারের নয়, এটা পিসিএ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিসিসিআই অর্থ সহযোগিতা তারা করছেন। তো এটা আমাদের সরকারি দপ্তরের অধীনে নয়, তারপরেও আমরা যেহেতু স্পোর্টস রিলেটেড আপনারাও জিজ্ঞাসা করছেন, ক্রিকেটটা স্বতন্ত্র বোর্ড, তারা তাদেরটা করে, তারপরেও গভর্নমেন্ট নজরদারি রাখছে। আমার যতটুকু ধারণা হয়তো 5-6 মাসের মধ্যে তারা কমপ্লিট করে দেবে। স্যার, যুব বিষয়ক কল্যাণ দপ্তর পিআই এর জন্য ইমপ্লিমেন্ট হয়েছে, এটা কতটুকু কি অবস্থায় আছে? এটাও আন্ডার প্রসেস, সেটা দেখছেন। এটার কিছু কমপ্লেইনও রয়েছে অনেকের, আবার এটা নিয়ে ইয়েও রয়েছে, এগুলো দেখছেন দপ্তর, সেগুলো সময় বলবে কি করবে। আর আরেকটা বিষয় আমি বলা হয়নি, আমরা এবার আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর থেকে আমরা পত্র পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছি, আর আমরা সবার কাছে আপিলও করেছিলাম এই হল থেকে, এই মিডিয়ার মাধ্যমে, যে আমরা সমস্ত ক্লাবগুলোকে অনুরোধ করেছি নেশামুক্ত ত্রিপুরা নির্মাণের ক্ষেত্রে সবাই যেন অংশীদার হয়। এবার দুর্গাপূজার মাধ্যমে আমরা ক্লাব, সার্বজনীন পূজা মণ্ডপ সবাই যেন অধিক থেকে অধিকতর আমরা প্ল্যাকার্ড, হোর্ডিং, পথনাটকের মাধ্যমে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করি। তার জন্য যারা খুব ভালোভাবে করবে এই ধরনের আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা প্রত্যেক জেলা ওয়াইজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করব এবং আর্থিকও তাদেরকে একটু সাহায্য করব এবং তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে যারা বেস্ট সামিল হবে। তো আমি আপনাদের মাধ্যমে আবারও বলছি, এর জন্য আমরা একটা অ্যাপসও তৈরি করেছি, সেই অ্যাপসের মাধ্যমে তারা গিয়ে তাদের পুজো মণ্ডপের ফটোগ্রাফ বা তারা কি করছে সেগুলো আপলোড করতে পারে। জাতীয় যুব 22 থেকে 27 নম্বর জাতীয় যুব প্রতিযোগিতা হবে, কোথায় হবে এবং কোন রাজ্য আন্ডার 17 স্কুল লেভেল আন্ডার 17 গোটা ভারতবর্ষ থেকে প্রত্যেক রাজ্য থেকেই আসবে এবং সেটা এখনো স্থান নির্ধারণ আগরতলাতেই হবে। তো আগরতলাতে আমাদের যে রয়েছে, যেমন আমাদের এনআরসিসি রয়েছে, যেখানে যেখানে রয়েছে থাকা বা করার সেখানেই হবে। তো এখনো ফাইনাল সবকিছু হয়নি, আপনাদেরকে তারিখটা আমি অ্যাডভান্সে বললাম। গার্লস বয়েজ দুটো রয়েছে, গার্লস বয়েজ দুটোই রয়েছে। আর কিছু তৈরি করছিল। উপরে একটা জিম আছে, জিম আছে উপরে।
সব মাঝখানে কনফারেন্স হল বানাইছিলাম গাছ কিছু লাগে পুরা বুঝে সামনে আছে মূর্তি যদি বনি তাই যে পুরো আর করছে ইহান্তিক তো স্টার্ট মানে প্যান্ডেল পুরা মূর্তি পুরা আগুন গেছে পুরো করে দিয়ে গেছে প্যান্ডেল কমপ্লিট আসলো তো অনেক একদম টোটালি কমপ্লিট আছে কেমনে কি করে আরো করে হবে না না কত কইবো ওকে এটিএম রে আর এটিএম রে মামা এটিএম বুঝতে জায়গাটা এখানে তারটার দিকে একটু নিচে আসি তারটার দিকে একটু নিচে উপরে তারটার দিকে একটু নিচে আসি এখানে পূজা হচ্ছে যতগুলি পূজা হচ্ছে না স্যার ক্লাবের সামনে তার এরকম আছে যে ক্লাবের সামনে তারপরে কাছাকাছি সেসব জায়গায় করছে পূজার সবটা কাজ হচ্ছে হ্যাঁ স্যার আবার যারা কাজ করতে পারে তাদেরকে অ্যালার্ট করে দেন অ্যালার্ট করে দেন দেখি আর জিনিসের উপর যারা এক্সপার্ট লোক